আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আবার আমরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। ইয়েস, সবেমাত্র যাদের নিবন্ধন পরীক্ষা শেষ হয়েছে তাদের জন্য আসলে এই আয়োজন। তার মানে এই নয় যে আজকের ক্লাস শুধু নিবন্ধনের জন্য। আপনারা সবসময় জানেন যে আমি আমার কি বলে যতগুলো ক্লাস এই পর্যন্ত নিয়েছে অথবা নেই, সব ক্লাসগুলো আমি আসলে আমাদের সকল ভাই বোনদের জন্য উপযোগী করে সাজিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি বেসিক্যালি নিবন্ধনের জন্য, তবে আজকের ক্লাস করে উপকৃত হতে পারবেন প্রাইমারি গ্রেড পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটি কার জন্য বলেন? সবার জন্য। তবে সবেমাত্র যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারা যেন 19তম নিবন্ধনের জন্য নতুন করে আবার প্রস্তুতি নিতে পারেন। অর্থাৎ আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা কি বলে 19তম নিবন্ধনের জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন। তো তারা কি পড়বেন, কিভাবে পড়বেন সে ব্যাপারে থাকবে কিন্তু আজকে দিক নির্দেশনা। ইভেন নিবন্ধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, চারটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অথবা সুপার ইম্পর্টেন্ট, সেই চারটার মধ্যে একটা হচ্ছে এটা ইন্টারচেঞ্জ অফ, দরজা লাগিয়ে দেন, ইন্টারচেঞ্জ অফ পার্সোবিস্টিস, ইন্টারচেঞ্জ অফ পার্সোবিস্টিস, ইন্টারচেঞ্জ অফ পার্সোবিস্টিস। এখান থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে 95টা। কয়টা? ইয়েস, বিগত ষষ্ঠ নিবন্ধন থেকে শুরু করে 18তম নিবন্ধন পর্যন্ত এখান থেকে প্রশ্ন এসেছে 95টা। 18তম নিবন্ধনে আবার আসছে একটা, আচ্ছা 96টা হয়ে গেছে, 96টা। তো আজকের এই মহৎ এবং গুরুত্বপূর্ণ উদ্যোগে আমরা সবাই একটু সাহায্য করবো, সবাই সাপোর্ট দিব। আমি 19তম নিবন্ধন দিতে চাই। আচ্ছা, কে কে 19তম নিবন্ধন দিতে চাই একটু দেখতে চাই প্রিয় ভাই বোন আমার, যে ভাই আমি 19তম নিবন্ধন দিতে চাই। আমি আবার বলছি যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই শেয়ার করে লিখে দিই। খুবই অ্যামেজিং একটি ক্লাস কিন্তু আজকে উপহার দেবো ইনশাআল্লাহ, খুবই অ্যামেজিং ক্লাস। তো আমরা সবাই যদি শেয়ার করে দিই তাহলে কি হবে, সবাই ক্লাসটি দেখতে পারবে এবং সকল ভাই বোনরা কিন্তু উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই দ্রুত শেয়ার করে দেই, সবাই শেয়ার করে দেই। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। নীল কাপুর শেয়ার করে ডান লিখেছেন, বৃষ্টি সরকার, আমাদের ঐথি অন্নি, আমিনা আক্তার, শ্রাবণী, গুড। এই তো স্যার আমি দিতে চাই, আমি দিতে চাই। 19তম নিবন্ধন যারা দিতে চান তাদের জন্য গুড নিউজ। আলহামদুলিল্লাহ, কি বলবো, ইংরেজির দায়িত্ব আমি নিলাম। ইংরেজিটাকে একদম পানি বানিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ কি বলবো, আপনাদের কলিজা সেট করে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ, একদম একদম কলিজা সেট করে দেবো ইনশাআল্লাহ। গুড, আমি দিব ইনশাআল্লাহ। গুড, আমি দিব ইনশাআল্লাহ। বলেন 17তম নিবন্ধন, 16তম নিবন্ধন অথবা 15তম নিবন্ধন অথবা 18তম নিবন্ধন যারা দিয়েছেন, সত্যি করে মন থেকে বলবেন যদি এমন কেউ এখানে থেকে থাকেন ইংরেজিতে কি পরিমাণ কমন পেয়েছেন। তো বরাবরের মতো 19তম নিবন্ধনেও সর্বোচ্চ পরিমাণ ইংরেজিতে কমন পাবেন ইনশাআল্লাহ। তো টেনশন নাই, আমরা সবাই একটু শেয়ার করে দিব এবং শেয়ার করে অবশ্যই কি লিখে দেবো, ডান লিখে দিব। অলরেডি আমাদের সাথে 200 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। এই 200 ভাই বোন শেয়ার করে দিলে মিনিমাম 500-1000 স্টুডেন্ট হয়ে যাবে অনায়াসে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আপনার জন্য আরো গুড নিউজ হচ্ছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, এইখানে মজার একটা গুড নিউজ। সেই গুড নিউজটা হচ্ছে এই যে ইন্টারচেঞ্জ অফ পার্সোবিস্টিস, এখান থেকে প্রশ্ন আসে বিসিএস এ, এখান থেকে প্রশ্ন আসে প্রাইমারিতে, এখান থেকে প্রশ্ন আসে 10তম গ্রেডে, এখান থেকে ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, সকল চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। এই জন্য সবাই শেয়ার করে দিলে আমরা কিন্তু সবাই মিলে উপকৃত হইতে পারবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই রিঅ্যাকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার। সো আমাদের এই ক্লাসেও আপনারা লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করবেন। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। আমি আবার বলছি, আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটি আপনারা অনেক মজা পাবেন। অনেক মানে ধরেন কি বলবো, 24 সালের সেরা ক্লাস হবে আজকের এই ক্লাস। 2024 সালে কি হবে, সেরা ক্লাস হবে। একটু পরে বুঝতে পারবেন আমি যখন শুরু করবো ইনশাআল্লাহ। আমি আর 1 মিনিট সময় দিলাম ইনশাআল্লাহ। 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। তার মধ্যে আমি সবাইকে আবার অনুরোধ করছি, সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। দেখেন আপনাদের ক্লাস নিতে আসলে এই জন্য এত ভালো লাগে, আপনারা আসলে অনেক অমায়িক মাশাআল্লাহ, আপনারা আসলে অনেক কথা শোনেন, এই জন্য ভালো লাগে। আপনাদেরকে শেয়ার করতে বললে শেয়ার করেন, মেনশন করতে বললে মেনশন করেন। আপনাদের এই গুণটার কারণেই কিন্তু আমরা রেগুলার আপনাদের ক্লাস নিতে বাধ্য। হ্যাঁ, মানে মন না চাইলেও ক্লাস নিতে হয়। অবশ্য আপনাদের ক্লাস নিতে মন চায়, সবসময় মনটা পড়ে থাকে যে কখন আপনাদের জন্য একটা ক্লাস উপহার দিব। ওকে, আমরা এখন শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, গুড। ওকে ফাইন, যেহেতু সবাই শেয়ার করে দিয়েছেন আমি আর 1 সেকেন্ডও বিলম্ব করতে চাই না, আমি এখনো শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ফাইন। তো আজকে আমরা যেটা নিয়ে হাজির হয়েছি ভাইয়া, নিবন্ধনের জন্য সুপার ইম্পর্টেন্ট, যাদের টার্গেট 19তম নিবন্ধন ইনশাআল্লাহ, তাদের এই ক্লাসটা একদম কি বলবো, আল্লাহ চান তো ইনশাআল্লাহ সুপার কাজে লাগবে। এছাড়াও যারা বিসিএস, প্রাইমারি, 10তম গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং যে কোনো পরীক্ষা দিবেন সবার কাজে লাগবে ইনশাআল্লাহ। ও একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জন্য, যারা আমাদের রেগুলার ক্লাস দেখতে চান তারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে আপনি কিন্তু রেগুলার, আমরা যখনই ক্লাস নিব তখনই আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারবেন এবং আমাদের ফ্রি ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, এবং যখন মন চায় তখন ক্লাস দেখতে পারবেন। ওকে ফাইন। প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড মোমলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 16তম নিবন্ধনে আসা প্রশ্ন মোমলি, এবং শুধু নিবন্ধন নাই, প্রশ্নটা অনেকবার আসছে এই পর্যন্ত।
সো এই হোমলি প্রশ্নটা যখনই পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন আমার, আমাদের বেশিরভাগ ভাই বোন ধুমায় আনসার করছে। কি আনসার করছে? আপনারা একটু নিজেরা একটু ট্রাই করেন, দেখি কে পারে কে পারে কে পারে। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, দেন ভাই বলে দিচ্ছি কি হবে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত নিজেরা একটু ট্রাই করেন। আমি আবার বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। এবং এই ক্লাস থেকে দেখবেন অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুবহু অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে। দেখেন হোমলি প্রশ্নটা যখনই পরীক্ষা আসছে, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট অথবা বেশিরভাগ ভাই বোন কি আনসার করছে জানেন? ইয়েস, অ্যাডভার্ব। কেন? আল্লাহ অ্যালয় আছে, অ্যালয় থাকলে তো অ্যাডভার্ব হয়। ওই অ্যালয় থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যালয় থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। এই জন্য সবাই ধোঁয়া আনসার করছে অ্যাডভার্ব। কিন্তু দুঃখিত, আপনি আপনার আনসার দিতে পারছি না। আসলে আপনার আনসার হবে না, হবে না, হবে না। যেটাকে আপনারা সবাই উত্তর মনে করছেন, সেই উত্তরটা আমি আগে কাটলাম। কেন? কারণ এখানে অ্যালয় আনসার হবে না। অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়, সত্য, কিন্তু সবসময় সত্য না। কখন সত্য নয় আর কখন সত্য, সেটাই আজকে আমরা জানবো। প্রিয় ভাই বোন আমার, এটা আমি আপনাদেরকে অনেকবার পড়িয়েছি। নাউনের সাথে যদি প্রিয় ভাই বোন আমার অ্যালয় যুক্ত থাকে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইভেন অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত থাকে, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত থাকে, দেখেন মজার একটা ব্যাপার। আমি আবার মুছে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, আপনারা একটু চিন্তা করে বলেন তো প্রিয় ভাই বোন আমার, সাধারণত অ্যালয় দুইটা জিনিসের সাথে থাকে। একটা হচ্ছে নাউনের সাথে অ্যালয় থাকে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকে। আজকে শিখে রাখেন, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। যখন নাউনের সাথে অ্যালয় থাকে, তখন এটা কি হয় বলে তো? নাউনের সাথে কার সম্পর্ক? আমার, আপনার, তোমার, কার? ইয়েস, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। আবার মনোযোগ, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। কারণ অ্যাডজেক্টিভের জন্মই হইছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। তার মানে নাউনের সাথে যদি অ্যালয় থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মুখস্থ করা দরকার নাই, জাস্ট আমরা টেকনিক দিয়ে, সিস্টেম দিয়ে মনে রাখবো। মুখস্থ করা দরকার নাই যে নাউনের সাথে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ। মুখস্থ করা দরকার নাই, জাস্ট চিন্তা করবেন কার সাথে কার সম্পর্ক? নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। তাহলে নাউনের সাথে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ। মুখস্থ করা দরকার নাই, জাস্ট বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। ওকে, ফাইন, হয়ে গেল। এবার বলেন অ্যাডজেক্টিভের সাথে আবার কার সম্পর্ক বলেন? অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের সম্পর্ক। কিভাবে সম্পর্ক? কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভকে বলে না বাপের উপরে বাপ আছে, তাই না বলেন? বসের উপরে বস আছে, তাই না বলেন? তো ব্যাপারটা হচ্ছে এমন, নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, আবার এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে হচ্ছে অ্যাডভার্ব। বাপের উপরে বাপ, সে হলো অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভের সাথে, মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। এই জন্য ভাইয়া অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত থাকে, তখন সেটা অ্যাডভার্ব হবে। তখন সেটা কি হবে? অ্যাডভার্ব। তখন সেটা অ্যাডভার্ব। এখানে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে হোম, হোম মানে হচ্ছে ভাইয়া বাড়ি, এবং এই বাড়ি শব্দটা হচ্ছে ভাইয়া নাউন। এই নাউন আর নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেছে ভাই? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে যদিও আমরা মানে কি বলে ছোটবেলা থেকে পড়ে আসছি অ্যালয় মানে অ্যাডভার্ব, অ্যালয় মানে অ্যাডভার্ব, কিন্তু আজকে সেটা দেখতেছি এটা সত্য না, মানে সবসময় সত্য না। অ্যালয় থাকা সত্য এখানে অ্যাডভার্ব হবে না, কারণ নাউনের সাথে আছে। তার মানে অ্যাডভার্ব নাই কাটা, অ্যাডভার্ব নাই কাটা, নাউন নাই কাটা, নাউন নাই, তাহলে কি হবে? এক্সাক্ট। তাই আনসার কি হবে বলেন? ইয়েস, এই তো সবাই পেরেছে আলহামদুলিল্লাহ। তার মানে আনসার হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ নাই কাটা, অ্যাডজেক্টিভ নাই কাটা, অ্যাডজেক্টিভ নাই কাটা, একটা অপশন অ্যাডজেক্টিভ আছে, এটাই আনসার। বাস, ক্লিয়ার কিনা বলেন? জাস্ট আজকে শিখে ফেললাম, বিশ্বাস করেন এই টাইপের প্রশ্ন প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। তো আশা করি আজকের পর এই টাইপের যত সত্য প্রশ্ন আসুক ভুল হবে না। দেখেন আমি কিছু উদাহরণ দিচ্ছি, দেখেন পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, নাউনের সাথে অ্যালয় দিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ হয়। যে মাদার, মাদার হচ্ছে নাউন, এই মাদারের সাথে অ্যালয় কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, মাদারলি অ্যাডজেক্টিভ। আবার দেখেন কেমনে প্রশ্ন বানায় পরীক্ষা, এটা প্রচুর আসে। ফাদার, ফাদারের সাথে একটা অ্যালয় দিয়ে দিবে, ফাদারলি, একবার না অ্যাডজেক্টিভ হবে। মাদারলি বা ফাদারলি এটা একটা গুণ। আরো আসে ব্রাদারলি, 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 হ্যাঁ, সিস্টারলি, 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 সিস্টারলি। আরো আছে ভাইয়া ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। আরো আছে ভাইয়া ম্যানলি, 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 ম্যানলি। আরো আছে ভাইয়া হেভেনলি, হেভেনলি। রাগ করবেন না আমার সাথে প্রিয় ভাই বোন আমার, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যা লিখছি সবগুলো আসছে আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ, বললে কি হয়? হ্যাঁ, আচ্ছা, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এই সবগুলো আসবে বলি নাই আমি, অলরেডি আসছে। এই সবগুলো পরীক্ষা আসছে, এই ওয়ার্ডটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এই ফ্রেন্ডলি আসছে, ম্যানলি আসছে, হেভেনলি আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে কি বলবো, আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া আদায় করলে না করে করেন, আমি করলে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এইটা আমি কিন্তু 18তম নিবন্ধনের আগে, মানে 18তম নিবন্ধনের আগের দিন ফ্রি ক্লাসে আমি কিন্তু এটা পড়িয়েছিলাম। মানে এই টাইপের একটা পড়াইতে গিয়ে এই ওয়ার্ডটা আমি লিখেছিলাম আর কি। সো মানে মজার ব্যাপার হচ্ছে 18তম নিবন্ধনে এটা কমন পড়ে গেছে। এটা কিন্তু 18তম নিবন্ধনে আসছে। তাহলে এটা আসছে 16তম নিবন্ধনে, এটা আসছে 18তম নিবন্ধনে, এটাও নিবন্ধনে আসছে, একটু পরে আমরা দেখবো এটাও নিবন্ধনে আসছে, এটাও নিবন্ধনে আসছে। প্রচুর আসে, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ।
একটা গুড, আমাদের ভাই বোনরা আলহামদুলিল্লাহ বলতেছে। আমি একটু পরে দেখাবো যে ফাদারলি শব্দটা আপনারা দেখেন 18তম নিবন্ধনে আসছে কিনা, আমি বলি না, আপনারা বলেন। 18তম নিবন্ধন কিন্তু এই ফাদারলি শব্দটা চলে আসছে, তাই না? বলেন মাদারলিও আসছে, একটু পরে দেখবো আমরা, দেখি। হ্যাঁ, তাহলে আর এটা হচ্ছে ভাই স্লো হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, লোকটা অনেক স্লো, এটা তার একটা দোষ বা গুণ। আচ্ছা, স্লোর সাথে এই যে অ্যালয় দিলে এখন এটা অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক সেম র‍্যাপিড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে অ্যালয় দিলে অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লামসের সাথে ক্লামসলি, ব্যাডলি, ডিলিজেন্টলি, অর্থাৎ এইগুলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, ক্লিয়ার। এবার চলেন সামনে যাই। What is the verb of the word friend? Friend এর verb কি হবে জানতে চাইছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, ফ্রেন্ড জন্মগতভাবে একটা নাউন, আর কোন একটা নাউনকে যদি ভার্ব বানাইতে হয় সাধারণত তার আগে একটা বি দিতে হয়। কি দিতে হয়? বি দিতে হয়। কোন একটা নাউনের আগে ভার্ব দিলে সাধারণত সেটা ভার্ব হয়ে যায়, মানে নাউনকে এটা একটা ভার্ব বানানোর সিস্টেম আর কি। যাই হোক, আমি বেশ অনেক বছর আগে, আরো ধরেন 10 বছর আগে, আমার এক বন্ধুর টি শার্টের পিছনে লেখা দেখছিলাম বি হিউম্যান, পিছনে বা সামনে যে জায়গায় ছিল বি হিউম্যান। তো বি হিউম্যান, আমি ভাবলাম যে এই বাক্যের অর্থ হচ্ছে মানুষ হও, মানুষ হও। বি হিউম্যান মানে হচ্ছে মানুষ হও, বি মানে হওয়া আর হিউম্যান মানে মানুষ, এই বাক্যের অর্থ হচ্ছে মানুষ হও। তাহলে হিউম্যান মানে মানুষ, কিন্তু বি হিউম্যান মানে মানুষ হওয়া, আর কোনো কিছু করা, ধরা, হওয়া, এটাই হচ্ছে ভাইয়া ভার্ব। তো যাই হোক, এখানে ফ্যাক্ট হচ্ছে, আমি ভাবলাম যে ভাই মানুষ হও এটা আবার কেমন কথা, এটা আবার মানে কি? তো মানুষ হও, মানুষ, আমরা তো এমনিতে বেসিক্যালি মানুষ আছি, কিন্তু মানুষ হওয়ার মানে হচ্ছে বা সৎ মানুষ হও, ভালো মানুষ হও, হ্যাঁ, দেশের জন্য, জাতির জন্য কল্যাণে আসে, কাজে আসে এমন মানুষ হও, অর্থাৎ মানুষ হওয়ার মানে হচ্ছে ভালো মানুষ হও আর। যাই হোক, তো ওইদিকে যাচ্ছি না, মজার ব্যাপার হচ্ছে এই বি হিউম্যান এটাও কিন্তু ভার্ব হয়ে গেছে। হিউম্যান শব্দটা নাউন, কিন্তু বি হিউম্যান এটা ভার্ব হয়ে গেছে। ঠিক সেম এখানে ফ্রেন্ড শব্দটা নাউন, তার মানে তার আগে বি দিলে কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। তাহলে বিনাই মানে কাটা, তার আগে বিনাই মানে কাটা, তার আগে বিনাই মানে কাটা, একটা অপশনে বি আছে, তার মানে আনসার হবে ডি। কি হবে? ডি। ইয়েস, ডি। এটাও কিন্তু প্রচুর আসছে, যেমন একবার পরীক্ষা আসছিল ফুল মানে হচ্ছে বোকা, তো বলছে যে এই ফুল শব্দটার ভার্ব কি হবে, তার মানে এটাকে একটা বি দিলে হয়ে গেল বিফুল। বিফুল মানে বোকা বানানো অথবা ঠকানো। ফুল মানে বোকা আর বিফুল মানে বোকা বানানো, এমন আর কি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি সত্যি মানে কি বলবো, কসম করলাম না, জাস্ট আমি সত্যি করে বলছি, আমি জানি আপনারা বিশ্বাস করেন, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ। এবং আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যথাসম্ভব মানে যদি সম্ভব হয় শেয়ার করে রেখেন, যদি কখনো মনে হয় যে রিভিশন দিবেন, ক্লাসটা দেখতে পারবেন, যদি আপনার টাইম লাইনে শেয়ার করা থাকে। আমার সাথে রাগ করেন না প্লিজ, ভালো মনে করলে শেয়ার করে রাখেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট, এই ডিসিট শব্দটার মানে হচ্ছে ভাইয়া প্রতারণা করা, প্রতারণা করা। ভার্ব চাইছে, আচ্ছা ডিসিট, ওকে। ডিসিট মানে হচ্ছে প্রতারণা। ডিসিট মানে কি ভাইয়া? প্রতারণা। ডিসিট মানে প্রতারণা। কোনো বাংলায় যদি আমরা ভার্ব চিন্তা করি, বাংলায় ভার্ব মানে হচ্ছে ধরেন চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, এরকম কিছু, মানে করা ধরা বোঝায় আর কি, করা, খাওয়া, যাওয়া, এরকম বোঝায়। তাহলে প্রতারণা এই শব্দটা কিন্তু ভাইয়া নাউন। খেয়াল করে দেখেন, পরীক্ষায় যে সবসময় এটার ভার্ব চাইবে ব্যাপারটা কিন্তু এমন না। পরীক্ষায় এমনও তো বলতে পারে ডিসিট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হইতে পারে কিনা বলেন। আমি আবার বলছি, পরীক্ষা এখন চাইছে এই ডিসিটের ভার্ব কি। ঠিক আছে, আমরা ভার্ব বের করব, কিন্তু স্মার্টনেস হবে আগে ডিসিট শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করা। কারণ পরীক্ষা এটাও তো চলে আসতে পারে ডিসিট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এই জন্য আমাদের জন্য স্মার্টনেস কোনটা হবে? আমাদের জন্য স্মার্টনেস হবে আগে জানতে হবে ডিসিট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো ডিসিট মানে হচ্ছে প্রতারণা, এবং এই শব্দটা হচ্ছে বেসিক্যালি একটা নাউন। এই শব্দটা কি বলেন তো ভাইয়া? একটা নাউন। এবং এইটা সাধারণত একটা আনকাউন্টেবল নাউন, কারণ প্রতারণা তো আর দেখা যায় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এই হচ্ছে ভাই। তবে এটা কি চাইছে? ভার্ব চাইছে। তো এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটার অর্থ প্রতারণা করা, কারণ প্রতারণা হচ্ছে নাউন, কিন্তু প্রতারণা করা হচ্ছে কি ভাইয়া? প্রতারণা করা হচ্ছে ভাইয়া ভার্ব। সো ডিসিটফুল, খুব মনোযোগ, একটা প্রশ্ন শিখে এটাতে শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। মনোযোগ, কোনো ওয়ার্ডে শেষে ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত কি হবে? অ্যাডজেক্টিভ হয়, কিন্তু কি চাইছে? ভার্ব চাইছে। ভার্ব চাইছে, তার মানে এটা আগেই কাটা কেন? এটা আর যাই হোক ভার্ব হইতে পারে। আচ্ছা, সাধারণত কোনো ওয়ার্ডে শেষে অ্যালওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, সাধারণত কি হবে? অ্যাডভার্ব হয়, কিন্তু আমাদের কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে এটাও কাটা। আচ্ছা, ডিসিসিভ, ডিসিসিভ অর্থ হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক। ডিসিসিভ অর্থ হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক। ডিসিসিভ অর্থ হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক। সো এখানে ডিসিভ মানে হচ্ছে ভাই প্রতারণা করা, আর ডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক। এই প্রতারণার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ফাঁদ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ডিসিভ মানে প্রতারণা করা, আর ডিসিসিভ মানে হচ্ছে ভাই সিদ্ধান্তমূলক, অর্থাৎ ডিসিশন থেকে ডিসিসিভ। সো প্রতারণার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ফাঁদ পাচ্ছে, যেন আপনারা একটু গুগল বুঝে উল্টাপাল্টা করে এটা আনসার দিয়ে চলে আসেন, কিন্তু এটা আনসার হবে না, কারণ এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই।
তার মানে ডিসিটার ভার্ব হবে ভাইয়া ডিসিভ। এই ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, প্রতারণা করা, প্রতারণা করা। তাহলে চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানে কি ভাইয়া ভার্ব। তার মানে আনসার হবে ডি, আনসার হবে ডি। এখন থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট লাইভে থাকবো, কারণ আমরা ডিসিশন নিয়েছি ইনশাআল্লাহ সামনে যে পরীক্ষাগুলো রয়েছে আপনাদের বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, দস্তাবেজ সমগ্রের, এগুলোর জন্য আমরা ডেডিকেটেড ফ্রি ক্লাস নিব ইনশাআল্লাহ। যেমন আজকের এই ফ্রি ক্লাসটা ডেডিকেটেডলি ফর নিবন্ধন, একদম ডেডিকেটেড ক্লাস দিব। এটা আজকের এই ক্লাসটা ডেডিকেটেডলি নিবন্ধনের জন্য। তবে আপনারা সবসময় জানেন যে আমার ক্লাস থেকে সবাই উপকৃত হবে। এই সেম জিনিসগুলো প্রাইমারিতে আসে, মানে বিসিএসে আসে, দস্তাবেজ সমগ্র থেকে শুরু করে সকল পরীক্ষা আসে। এজন্য আমরা ক্লাস সবাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এবার একটা মজার জিনিস দেখেন, এখানে কয়েকটা মজার জিনিস বলে দেই। এই যে ডিসিভ নিয়ে কিছু মজার জিনিস, ডিসিভের সাথে মিল থাকে এমন একটা ওয়ার্ড চলে রিসিভ, RECEIVE, রিসিভ। এটা বানান হিসেবে আসছিল, রিসিভের প্রনাউন্সিয়েশন কি হবে? এটার সাথে আরেকটা কানেক্টেড ওয়ার্ড হচ্ছে পারসিভ, পার CEIVE, পারসিভ। এটার সাথে আরেকটা কানেক্টেড ওয়ার্ড হচ্ছে ডিসিভ, DCEIVE। তাহলে দেখেন RECEIVE, পারসিভ, পার CEIVE, ডিসিভ DECEIV। কারণ এই অংশটুকু কিন্তু সবার মিল আছে, খেয়াল করে দেখেন। তো এটা কিন্তু বানান হিসেবে বা স্পেলিং হিসেবে আসছিল। তো স্পেলিং আসলে আমরা পারবো ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। রিসিভ, সি মানে CEI, পারসিভ, পার CEIVE, ডিসিভ DCEIV। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, এটা বানান হিসেবে আসছিল 2023 সালে। 23 সাল মানে তো বলা যায় এই বছরই, 2023 সালে প্রাইমারিতে আসছিল। আর আরেকটা ওয়ার্ড আসছিল, সেটা হচ্ছে পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট। এই শব্দটা পার্লিয়ামেন্ট, 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 এই দুইটা বানান হিসেবে আসছিল স্পেলিং হিসেবে, প্রচুর ইম্পর্টেন্ট। আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। ওকে, পরের প্রশ্নটা দেখেন কি হবে না আমার। রোলিং স্টোন গ্যাদার্স নো সরি ভাই স্যার, এই তো কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন একটা এসে বসছে, একটা এমন একটা প্রশ্ন আইছে একদম। আচ্ছা যাক গা, কথার পর হচ্ছে খেয়াল করে দেখেন, এটা খুবই বিতর্কিত একটা প্রশ্ন, এটা নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে। তো আমরা কোনো দিকে যাচ্ছি না, আজকে জাস্ট এটার সলিড যে আনসার সেটা বলে দিব, এবং আজকের পর ইনশাল্লাহ আশা করি এটাতে কখনোই ভুল হবে না। আমি জাস্ট অনুরোধ করবো, শুধু এটা মনে রেখেন, এটা যেভাবে পরীক্ষা আসুক আনসার একটাই হবে। সেটা হচ্ছে দেখেন, আমরা অনেক সময় আপনাদেরকে বলেছি যে আর্টিকেলের উপরে একটা ওয়ার্ড থাকে নিঃসন্দেহে কি হয়, নাউন হয়। আর্টিকেলের উপরে যেমন ধরেন এ বয়, ওকে ফাইন, এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নাউন। যদি আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা সাধারণত নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, মনোযোগ প্লিজ, একটু মনোযোগ দিতে হবে। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এ বয় আছে, বয় নাউন। তার মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। শুধু কি বয় থাকলে নাউন না, একটা পরে একটা পারা ভালো না একটা পরে হাজারটা পারা ভালো। সবসময় আমি বলি যে একটা পরে হাজারটা পারা ভালো। শুধু বয় নাউন ব্যাপারটা কিন্তু এমন না, এই আর্টিকেলের পরে আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। আমি বয় বললাম না, আমি বললাম এ গাল, গাল নাউন হয়ে যাবে। এ ফাদার, ফাদার নাউন হয়ে যাবে। এ মাদার, মাদার নাউন হয়ে যাবে। আপনি যা বলেন সব নাউন হয়ে যাবে। এ প্যান্ট, প্যান্ট, প্যান্ট নাউন হয়ে যাবে। এ রিমোট, রিমোট নাউন হয়ে যাবে। তার মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যা দেন সব নাউন হয়ে যাবে, সব নাউন হয়ে যাবে। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না। আর আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, সাধারণত, অসাধারণ অনেক কিছু থাকতে পারে দুনিয়াতে, কিন্তু সাধারণত প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, একটু বলতে হবে আমার সাথে প্লিজ। বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, একটু বলতে হবে। বললে এটা আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু বলেন আমার সাথে সাথে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সবাই বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, 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 আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আমি কেন এতবার বলেছি সেটার ফিলিংসটা আমি জানি। তো একটু পরে আপনারা বুঝতে পারবেন যে কেন এতবার বললাম ভাই। তাহলে আজকের পর যেখানেই এরকম একটা সিকোয়েন্স আমি পাবো, শুধু কিন্তু আমি আর্টিকেলের নিচে টাচ করবো, বাকি দুইটা কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি শুধু বলবো আর্টিকেল, বাকি দুইটা আপনারা বলবেন অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এবার দেখেন খেলা কারে করে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এখানে কি হয়ে গেছে ভাইয়া? রোলিংটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, কিন্তু আমাদের রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ। একটু মনোযোগ প্লিজ। আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, কিন্তু আমাদের রাডারে ধরা পড়ে গেছে অ্যাডজেক্টিভ। ওকে, ভালো কথা। এখন একটা মজার ব্যাপার আছে, এই স্ট্রং শব্দটা হচ্ছে নাউন। ওকে ফাইন, এই নাউনকে মডিফাই করার কারণে এই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বলেন তো ভাই, জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় না কর্ম বড়? সবাই বলতে হবে প্লিজ, জন্ম বড় না কর্ম বড়? জি স্যার, কর্ম বড়, কর্ম বড়। ইয়েস, কর্ম বড়। কেন কর্ম বড়? ধরেন আপনার কলেজের টিচার বা আপনার স্যার, তিনি গরিব ঘরের সন্তান, তাই বলে ওনাকে স্যার বলতে হবে না? অবশ্যই বলতে হবে।
উনি গরিব ঘরের সন্তান হোক, তাতে কোনো আপত্তি নাই। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে সে আপনার স্যার, তাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। ধরেন আপনি যেখানে চাকরি নিলেন, আপনার সিনিয়র বস অথবা অফিসার তিনি একজন গরিব ঘরের সন্তান, তার বাবা কৃষক ছিলেন অথবা মুচি ছিলেন, তাই বলে তাকে স্যার বলতে হবে না? না বললে কি আপনার চাকরি থাকবে? অবশ্যই স্যার বলতে হবে। তার মানে তাকে রেসপেক্ট করতে হবে, স্যার বলতে হবে, সম্মান করতে হবে। কেন? কারণ তার জন্ম যেখানে হোক এটা জরুরি না, এই মুহূর্তে সে আপনার স্যার, আপনার ঊর্ধ্বতন অফিসার, এই জন্য তাকে সম্মান করতে হবে। ঠিক সেম টু হবে না, আমার জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে কি বড়? কর্ম বড়। সো স্ট্রাকচার অনুযায়ী এই ওয়ার্ডটা পার্টিসিপল আমরা অবশ্যই বিশ্বাস করি। কেন? কারণ এটা নর্মাল অ্যাডজেক্টিভ না, এটা ছিল মূলত একটা ভার্ব রোল। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ বানানো হয় তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে এই ওয়ার্ডটা স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল, এটা একেবারে ক্লিয়ার, এতে কোনো সন্দেহ নাই। স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল 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 পার্টিসিপল। কেন? এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে যুক্ত হয়ে জন্ম হয়েছে, এই জন্য এটা পার্টিসিপল স্ট্রাকচার অনুযায়ী। তবে এখানে সে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। কেন? এই স্টোন বা নাউনকে মডিফাই করতেছে, এই স্টোন বা নাউনকে মডিফাই করতেছে। আর নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ আছে। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি প্লিজ, এইটা স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল, কিন্তু এখানে কাজ করতেছে বা ফাংশন হিসেবে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এখানে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে বা নাউনকে মডিফাই করতেছে। এই জন্য যেহেতু স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল ইটস ফাইন, কিন্তু যেহেতু কাজ করতেছে সে অ্যাডজেক্টিভ হিসেবে, কাজটাই যেহেতু প্রাধান্য পাবে বা কর্মটাই যেহেতু বড়, এই জন্য পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকলে কখনোই পার্টিসিপল আনসার করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাকে অবশ্যই অ্যাডজেক্টিভ আনসার করতে হবে। আমি আবার বলছি, স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল, কিন্তু কর্ম অনুযায়ী অথবা ফাংশন অনুযায়ী অথবা সে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ সে নাউনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে, এই জন্য সে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তার মানে অবশ্যই যদি দুইটা থাকে অপশনে, অবশ্যই অ্যাডজেক্টিভ আনসার করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল আমরাও মানি, কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, এখানে অ্যাডজেক্টিভ আনসার করতে হবে, কারণ কাজটাই বড়, কর্মটাই বড়। আর যদি কোনো কারণে ধরেন এখানে অপশনে অ্যাডজেক্টিভ নাই, কথার কথা ধরেন কোনো কারণে অ্যাডজেক্টিভ নাই, ধরেন কোনো কারণে অ্যাডজেক্টিভ নাই অপশনে, কোনো কারণে অপশনে অ্যাডজেক্টিভ নাই, এখানে ধরেন আছে, ধরেন নাউন, কথার কথা, যদি অ্যাডজেক্টিভ না থাকে অবশ্যই আনসার হবে পার্টিসিপল, অবশ্যই আনসার হবে পার্টিসিপল, অবশ্যই আনসার হবে পার্টিসিপল। আমার সাথে রাগ করবেন না, আজকের পর পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন, যে কোনো পরীক্ষা দেখবেন, দুইটা থাকলে পার্টিসিপল, অ্যাডজেক্টিভ দুইটা থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্নটা দুই ভাবে আসে। হ্যাঁ, অনেক সময় আসে যে রোলিং, হিয়ার রোলিং ইজ, এখানে রোলিং কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, শতবার আসছে রোলিং কি। আবার পরীক্ষা এভাবেও আসে যে এখানে রোলিং কোন পার্টস অফ স্পিচ। সো যখন আসবে রোলিং কি তখন অ্যাডজেক্টিভ, যখন আসবে রোলিং কোন পার্টস অফ স্পিচ তখন অ্যাডজেক্টিভ। সারা বছর অ্যাডজেক্টিভ লিখে রাখেন, 12 মাস, সারা বছর, সারা বছর মানে 12 মাস অ্যাডজেক্টিভ, 12 মাস, একেবারে শীতকাল গরমকাল 12 মাস অ্যাডজেক্টিভ, 12 মাস অ্যাডজেক্টিভ হবে, 12 মাস কি হবে? আর যদি অ্যাডজেক্টিভ না থাকে সেক্ষেত্রে পার্টিসিপল, অ্যাডজেক্টিভ না থাকলে পার্টিসিপল, অ্যাডজেক্টিভ না থাকলে পার্টিসিপল, অ্যাডজেক্টিভ না থাকলে পার্টিসিপল। ভাই এইটা জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হয়ে একটু বলেন আমাকে যে ভাই জীবনে অনেকবার পড়ছি, ঠিক আছে, কিন্তু কখনো এভাবে ক্লিয়ার হয়নি, আজকে ফার্স্ট টাইম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। সবাই লিখেন, হ্যাঁ, যে ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হলে কমেন্টে লিখেন যে ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, যে ভাই জীবনে অনেকবার পড়ছি, হ্যাঁ বুঝছি, কিন্তু আজকে একদম 100% ক্লিয়ারলি বলতে পারছি। বল দ্রুত, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড। এই তো 12 মাস অ্যাডজেক্টিভ, 365 দিন অ্যাডজেক্টিভ, সপ্তাহে 7 দিন অ্যাডজেক্টিভ, 24 ঘন্টা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, কোনো কারণে যদি অ্যাডজেক্টিভ অনুপস্থিত থাকে, কোনো জায়গায় বেড়াইতে চলে যায় অথবা ট্যুরে যায় অথবা বিদেশ ভ্রমণে যায়, সেক্ষেত্রে পার্টিসিপল আনসার করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটা থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ। ভাই জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আজকের পর কখনো আর এটা নিয়ে আশা করি দ্বন্দ্ব হবে না ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, এই ফাদার দ্য প্ল্যান, হিয়ার দ্য ওয়ার্ড ফাদার, এখানে ফাদার কি চাইছে? ওকে, ভালো কথা, আমরা বের করে ফেলবো বুদ্ধি দিয়ে। সবসময় সূত্র লাগে না, বুদ্ধি লাগে, সবসময় সূত্র লাগে না, বুদ্ধি লাগে। আমরা এখন বুদ্ধি অ্যাপ্লাই করবো, দেখেন বুদ্ধি অ্যাপ্লাই করবো, এই দেখেন। ও একটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেক বইতে কিন্তু এটার আনসার পার্টিসিপল দেওয়া আছে, আমি ক্লিয়ার করে দিই, অনেক বইতে কিন্তু পার্টিসিপল আনসার দেওয়া আছে। সো মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা ওই জিনিসগুলো ফলো না করে, ভাই যেটা বলছে এটা ফলো করেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইতে এইটা কিন্তু খুব স্পষ্ট দেওয়া আছে এবং খুব সুন্দর করে কিন্তু আনসার করে দেওয়া আছে। কিভাবে বলেন? অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আনসার করা আছে। সো আপনারা অনেক জায়গায় কিন্তু এটা ভুল আছে, ভাই বলেই দিলাম। সো আপনারা কনফিউজ হয়েন না, ভাই যেটা বলছে এটা, আর মাস্টার ইংলিশ বইতে দেখবেন যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ভাই, ওকে, আমরা যেখানটাতে ছিলাম যে এই ওয়ার্ডটা কি হবে এখানে, এখানে ফাদার শব্দটা কি, ফাদার শব্দটা কি? সো আমরা এখন বুদ্ধি দিয়ে বের করবো। তারপরে দেখেন এই প্ল্যান শব্দটা কি ভাইয়া, প্ল্যান শব্দটা এই যে আর্টিকেল,
তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হয়? একটু আগে বলছিলাম নাউন হয়, নাউন হয়, নাউন হয়। তার মানে এটা কি হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার? নাউন হয়ে গেছে। আচ্ছা এইটা কি হয়ে গেছে? আর্টিকেল হয়ে গেছে। তারপরে এই দেখেন বুদ্ধিকারে হয়, হ্যাঁ এই দেখেন মজাকারে। তারপরে দেখেন এইটা কি যেন ভাইয়া? এটা প্রোনাউন। তাহলে এটা যদি প্রোনাউন হয়, এটা যদি আর্টিকেল হয়, এটা যদি নাউন হয়, এখানে আবার দেখি একটা ফুল স্টপও আছে। তাহলে ফুল স্টপ থাকে কোথায়? বাক্যে। ফুল স্টপ থাকে কোথায় ভাইয়া? বাক্যে ফুল স্টপ থাকে। আর একটা বাক্য হইতে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। তো এখানে আমরা নাউন পাইছি, আর্টিকেল পাইছি, প্রোনাউন পাইছি, অর্থাৎ এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে বাক্যে ভার্বটা কই? বুঝছেন? বুদ্ধি কারে কয়? আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, একটা বাক্য হওয়ার জন্য সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। আমরা এখানে আর্টিকেল পাইলাম, নাউন পেলাম, প্রোনাউন পাইলাম, যে প্রোনাউনটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে ভার্ব কই? ভার্ব ছাড়া তো বাক্য না। এখানে ফুল স্টপ আছে মানে নিশ্চয়ই এটা বাক্য, আর বাক্য হইতে ভার্ব লাগে। তো এটা এখানে ভার্ব নাই, এখানে ভার্ব নাই, এখানে ভার্ব নাই, তো ভার্ব কই? তার মানে এটাই ভার্ব। এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। আমার কথা বুঝছেন নাকি প্রিয় ভাই বোন আমার? এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। কেন ভার্ব? কারণ ভার্ব নাই তো, আর ভার্ব লাগবে তো। বাক্য হইতে তো ভার্ব লাগে। এখানে ফুল স্টপ দিয়েছেন কেন আপনি? এখানে ফুল স্টপ দিয়েছেন মানে এটা বাক্য। আর যেহেতু এটা একটা বাক্য, অবশ্যই এটাতে কি লাগবে বলেন প্রিয় ভাই বোন আমার? অবশ্যই একটা ভার্ব লাগবে। তো এটা সিস্টেমে ভার্ব হয়ে গেছে। আমরা তো ভার্ব বলতে চাই না, সিস্টেমে বইরা ভার্ব হয়ে গেছে, ঠেলায় পরে কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। বলেন ক্লিয়ার কিনা? তার মানে নিশ্চয়ই এটা ভার্ব হবে। সো ফাদার শব্দটা খুবই অ্যামেজিং একটা শব্দ। দেখেন ফাদার এই শব্দটা যখন নাউন, তখন তার অর্থ বাবা। ফাদার অর্থ কি ভাইয়া? বাবা। এই সেম শব্দটাই যখন ভার্ব হিসেবে কাজ করে প্রিয় ভাই বোন আমার, যখন ফাদার ভার্ব হয়ে যায়, তখন তার অর্থ হয়ে যায় জন্ম দেওয়া। জন্ম দেওয়া, জন্ম দেওয়া, অথবা আরো স্মার্ট করে বললে পরিকল্পনা, মানে তৈরি করা, তৈরি করা, তৈরি করা। তাহলে হি ফাদার্ড দ্য প্ল্যান মানে হচ্ছে তিনি পরিকল্পনাটা জন্ম দিয়েছিলেন। জন্ম দেওয়া তো আমরা বলি না সচরাচর, আমরা স্মার্ট করে বলবো তিনি পরিকল্পনাটা তৈরি করেছিলেন, অথবা তার মাথা থেকে এই পরিকল্পনাটা আসছে, তিনি এই বুদ্ধিটা আমাকে দিয়েছেন। তাই ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জীবনে ভুল হয় বলে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য, যেন সবাই শেয়ার করে ক্লাসটা রেখে দিব, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। যখন মন চায় তখন কিন্তু আপনারা চাইলেই কিন্তু ক্লাসটা দেখতে পারবেন, এবং অবশ্যই রিঅ্যাকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না প্রিয় ভাই বোন আমার। লাভ রেক, লাইক রেক যেমন চাইতেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ভাই, কাটা। পরের প্রশ্ন, জেরি ওয়াজ ডেপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন। একটু আগে পড়াইছিলাম, হয়তো 5 মিনিট আগে। এই যে মাদারলি আবার এসে দেখেন, আবার এসে হেয়ার দ্য ওয়ার্ড মাদারলি কি? মাদারলি কি? আমরা একটু আগে পড়াইছিলাম প্রিয় ভাই বোন আমার, মাদার হচ্ছে ভাই একটা নাউন, আর নাউনের সাথে যদি কোনো কারণে অ্যালয় যুক্ত হয়, নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। তার মানে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে সব সময় অ্যালয় দেখলে একবার আনসার করা যাবে না, যাবে না, যাবে না। এই অ্যালয় দেখে পোলাবান ধুমায় আনসার করে অ্যাডভার্ব। অ্যালয় দেখলে দেরি করে না, ধুমায় অ্যাডভার্ব আনসার করে। এই অ্যাডভার্ব হবে, অ্যালয় আছে মানে অ্যাডভার্ব। কিন্তু আমরা জানি অ্যালয় থাকলে সবসময় অ্যাডভার্ব হয় না প্রিয় ভাই বোন আমার। অ্যালয় থাকলে অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। ওকে ভাই, তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হবে প্রিয় ভাই বোন আমার। এবং অ্যাফেকশন শব্দটা হচ্ছে নাউন, আর নাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। নাউনকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ। মানে আপনি যেভাবেই চিন্তা করেন মিলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা বুঝতেছি আলোর মধ্যে? মানিকেরা, প্রিয় মানিকেরা, বুঝতেছি ক্লাস? এই তো ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড, চলে সামনে জায়গা। হোয়াট ইজ দ্য ভার্ব ফ্রম অফ পাওয়ার? সো পাওয়ারের ভার্ব চাইছে। আমার কোনো আপত্তি নাই এটা বলতে যে পাওয়ারের ভার্ব কি, কিন্তু আমার আপত্তি একটা জায়গায়, পরীক্ষাতে এটাও আসতে পারে, পাওয়ার হুইচ পার্টস অফ স্পিচ, মানে পাওয়ারটা কোন পার্টস অফ স্পিচ। এই জন্য স্মার্টনেস হচ্ছে, মানে পড়াশোনার স্মার্টনেস হচ্ছে এটা, আপনি যখন যেটা করবেন তার তল্পি তল্পা সহ পড়বেন, তাহলে যেভাবে পরীক্ষা প্রশ্ন আসবে আপনি আটকে পারবেন। তাহলে আমরা পাওয়ারের ভার্ব জানবো, কোনো সমস্যা নেই, তবে আগে জানবো পাওয়ার মানে কি। পাওয়ার মানে কি, কারণ এটাও তো পরীক্ষা আসতে পারে। তাহলে পাওয়ার অর্থ হচ্ছে শক্তি, আর শক্তি হচ্ছে কোনো কিছুর নাম। আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, তার মানে পাওয়ার হচ্ছে বেসিক্যালি নাউন। পাওয়ার হচ্ছে কি নাউন। এখন যদি পরীক্ষা আসে পাওয়ার কোন পার্টস অফ স্পিচ, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ পাওয়ার নাউন। ওকে, যাই হোক, এটাকে ভার্ব বানাইতে হবে। যাই হোক, পাওয়ারকে যদি আমরা ভার্ব বানাইতে চাই প্রিয় ভাই বোন আমার, তার আগে এম দিতে হয়, এম্পাওয়ার। আমরা যদি কিছু ওয়ার্ড আছে যেমন শোর, শোরকে যদি ভার্ব বানাইতে চাই তার আগে দিতে হয় এনশোর, এনশোর। তারপরে ক্লোজ, এই যে এটা নিজেই ভার্ব, তারপরে এটা এনক্লোজ, কি বলে এখানে খেয়াল করে দেখেন, এই যে পাওয়ারকে ভার্ব বানাইতে চাইলে দিতে হবে এম্পাওয়ার, শোরকে ভার্ব বানাইতে চাইলে দিতে হবে এনশোর। ঠিক আছে, এরকম আরো কিছু ওয়ার্ড আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যাদের আগে ভার্ব বানাইতে হলে আপনার
এন দিতে হয়, অথবা কিছু ওয়ার্ড আছে যাদের আগে ভার্ব বানাইতে হলে ইএম দিতে হয়। তো পাওয়ার এমন একটা ওয়ার্ড যার আগে ভার্ব বানাইতে জন্য ইএম দিতে হবে। তাহলে ইএম নাই কাটা, ইএম নাই কাটা, ইএম নাই কাটা, একটা অপশন ইএম আছে, তখন আনসার হবে ডি। তাহলে পাওয়ার হয়ে যাবে এম্পাওয়ার্ড। এনলাইটেন, ইয়েস, এই তো মনে পড়ছে, এনলাইটেন। লাইটকে ভার্ব বানাইতে দিতে হবে এনলাইট, পাওয়ারকে শোরকে ভার্ব বানাইতে হলে দিতে হবে এনশোর, পাওয়ারকে ভার্ব বানাইতে হলে দিতে হবে এম্পাওয়ার। ঠিক আছে, এক্স্যাক্টলি, গুড গুড গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। পরের প্রশ্ন দেখেন কি হবে আমার, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ড, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে 7 স্টার দিতে পারেন আপনারা এটাকে চাইলে, 7 স্টার অথবা 9 স্টার দিতে পারেন, এত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই হার্ট দিয়ে প্রচুর প্রশ্ন আসে, কেন? কারণ আমাদের প্রত্যেকের মধ্যে হার্ট আছে, হার্ট ছাড়া কোনো মানুষ নাই, এই জন্য হার্ট দিয়ে প্রচুর প্রশ্ন আসে। হার্ট দিয়ে কি কি প্রশ্ন আসে? হার্ট কোন পার্টস অফ স্পিচ, এটা একটা প্রশ্ন। হার্টের ভার্ব কি হবে, এটা একটা প্রশ্ন। হার্টের অ্যাডজেক্টিভ কি হবে, এটা একটা প্রশ্ন। হার্টের অ্যাডভার্ব কি হবে, এটা একটা প্রশ্ন। মানে হার্ট দিয়ে যত প্রশ্ন, কেন? হার্ট ছাড়া তো মানুষ বাঁচে না, এই জন্য স্যাররা হার্ট দিয়ে প্রচুর প্রশ্ন বানায় পরীক্ষায়, প্রচুর প্রশ্ন বানায়, প্রচুর প্রশ্ন বানায়। এই দেখেন কেমনে প্রশ্ন বানায়। তাহলে ভাই আমি একটা একটা করে সব বলে দিচ্ছি। দেখেন হার্টের, এই যে এখানে মনে হয় আছে, তাহলে হার্টের পরীক্ষায় আসবে যে হার্টের অ্যাডভার্ব কি, হার্টের অ্যাডভার্ব কি হবে, অ্যাডভার্ব কি হবে, অ্যাডভার্ব দেখেন তো কেউ পারেন নাকি, অ্যাডভার্ব কি হবে, হার্টের অ্যাডভার্ব কি হবে, দেখেন তো কেউ পারেন নাকি, অ্যাডভার্ব কি হবে? হার্টলি হবে, হার্টি হবে, হার্টিলি হবে, হার্টেবল হবে। অ্যাডভার্বটা কি হবে একটু বলেন তো, দ্রুত দ্রুত। হার্টের অ্যাডভার্ব কি হবে, হার্টের অ্যাডভার্ব কি হবে, দ্রুত। হার্টের অ্যাডভার্ব কি হবে, হার্টলি হবে, গুড। হার্টের অ্যাডভার্ব হবে হার্টলি, স্যার এলওয়াই আছে তার মানে হার্টলি, গুড। সবাই সবাই চেষ্টা করেন। এখানে মজার একটা ব্যাপার আছে ভাই, বলে দিচ্ছি, আজকে পর জীবনে বলবে না ইনশাআল্লাহ। আমাদের তানজিলা আপুমনি বলছেন হার্টলি হবে স্যার, এলওয়াই আছে, গুড। আপনারা তো সবাই ভালোই পারেন, হ্যাঁ কেমনে পারেন বলেন তো, কেমনে পারেন? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যেটাকে আপনারা বেশিরভাগ স্টুডেন্ট আনসার বলতেছেন যে স্যার হার্টের অ্যাডভার্ব হবে হার্টলি, কেন স্যার এলওয়াই আছে। সবার আগে আমি এটাই কাটলাম, এটা হবে না হবে না হবে না হবে না হবে না, এটা সবার আগে কাটলাম কেন? কারণ এই ওয়ার্ডটা একটু ব্যতিক্রম, প্রিয় ভাই বোন আমার। হার্টের আগে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, কিন্তু এই হার্টলি শব্দটা অ্যাডভার্ব না। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নেই, এমন কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড পৃথিবীতেই নেই, শেষ, পৃথিবীতেই নাই, পৃথিবীতেই নাই, পৃথিবীতেই নাই। অর্থাৎ হার্টলি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, এটা আনসার হওয়া তো দূরের কথা। তার মানে ইয়েস, একটা ছোট্ট বিষয় মনে রাখবেন, এই যে টিলি, যে ওয়ার্ডের শেষে আছে টিলি, সে হচ্ছে ভাই আমাদের অ্যাডভার্ব, সে হচ্ছে ভাই আমাদের অ্যাডভার্ব। তাহলে যে ওয়ার্ডের শেষে টিলি আছে সেটাই আমাদের অ্যাডভার্ব। তাহলে খেয়াল করে দেখেন এই যে হার টিলি 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 টিলি, তাহলে মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখতে চান মনে রাখতে পারেন। টিলি আমার ডট ডট, টিলি আমার টট টট, টিলি আমার কটকট, তো যেমন মনে রাখতে পারেন মনে রাখেন, ঠিক আছে? তাহলে হার টিলি 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 টিলি, টুনির মা বলি নাই, টিলি বলছি, হ্যাঁ পলাবান বান্দর শয়তান। টিলি, হার টিলি, হার টিলি, হার টিলি, হার টিলি, টিলি 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 টিলি। ওকে ফাইন, তাহলে যেটা শেষে টিলি আছে সেটা হবে হার্টের অ্যাডভার্ব, এটা প্রচুর আসে, আবার আসবে আবার আসবে। তারপরে প্রিয় ভাই আমার এই হার্টি শব্দটা অ্যাডজেক্টিভ, হার্টি শব্দটা অ্যাডজেক্টিভ, এবং হার্টি এটার আরেকটা অ্যাডজেক্টিভ আছে হার্টেইনিং, 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 হার্টেইনিং এবং হার্টি, দুইটা অ্যাডজেক্টিভ। হার্টেবল এমন আসলে হয় না, আর এখানে কি বলে হার্টের কি চাইছে, এটা ও অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে অ্যাডজেক্টিভ চাইলে এটা তো অ্যাডভার্ব, এটা হবে না, এমন কোনো এমন ওয়ার্ডও হয় না, এমন ওয়ার্ডও হয় না। হার্টি মানে আন্তরিক, তার মানে আনসার হবে বি। এই হার্টি মানে আন্তরিক, হার্টি মানে আন্তরিক, হার্টি মানে আন্তরিক, আর এটা একটা গুণ, আর দুই গুণ মানে কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। তাহলে হার্টের অ্যাডজেক্টিভ দুইটা, একটা হচ্ছে হার্টি আর একটা হচ্ছে হার্টেইনিং, ঠিক আছে? আর এটা হবে অ্যাডভার্ব, আর এরকম কোনো ওয়ার্ড নেই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। 908 জন ভাই বোন যদি আমরা একটা করে শেয়ার করি, কয়টা শেয়ার হবে চিন্তা করা যায়? আর দুইটা করে শেয়ার করলে 1800 শেয়ার হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ, রেকর্ড হয়ে যাবে। চুজ দ্য ভার্ব ফ্রম ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব কি হবে? একটু আগে আমরা এটা পড়ছিলাম, কমন পড়ছে। আবার নিবন্ধনে প্রচুর প্রশ্ন রিপিট হয়, নিবন্ধনের প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়তে পারেন আল্লাহ চান তো ইনশাআল্লাহ আপনাকে আর খেতে পারবে না। যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আর খেতে পারবে না ইনশাআল্লাহ, আপনাকে আর খেতে পারবে না। তাহলে আমরা জানি না হার্ট, এই ফ্রেন্ড হচ্ছে ভাই একটা নাউন, ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর কোনো একটা নাউনকে যদি আমরা ভার্ব বানাইতে হয় তাহলে তার আগে বি দিতে হয়, কি দিতে হয়? বি দিতে হয়। তাহলে এখানে ফ্রেন্ডের আগে একটা বি হবে, তাহলে বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা, একটা অপশনে বি আছে, তার মানে আনসার হবে সি। আনসার কি হবে হবে না আমার? সি। আনসার কি হবে? সি। আজকে যদি 1000 হয়ে যায়, হ্যাঁ 1000 জান, আজকে যদি 1000 শেয়ার হয়ে যায়, এমন ক্লাস রেগুলার চলবে ইনশাআল্লাহ। নিবন্ধনের বিগত বছরের যত প্রশ্ন আছে, গত বছরের মতো এই বছর ব্যাখ্যা সব পড়াই দেবো ইনশাআল্লাহ। আপনার পড়া লাগবে না, আমি পড়াই দেবো। আপনি শুধু মানে ঘরে শুয়ে শুয়ে ক্লাস দেখবেন, বইসাও না, শুয়ে শুয়ে ক্লাস দেখবেন, কোনো কিছু নোটও করা দরকার নেই, একদম কলেজের মধ্যে সেট করে দেবো, ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ।
ওকে ভাই, পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, what is the noun from a believe? কোনো সমস্যা নেই, বিলিভের নাউন বলতে আমার কোনো আপত্তি নেই, তবে পড়াশোনার স্মার্টনেস হচ্ছে এটা আমাকে জানতে হবে সবকিছু তল্পিতল্পা সহ। বিলিভ শব্দটা কোন পার্সিপিস, এটা আগে জানতে হবে। আমি আবার বলছি, বিলিভের নাউন আমি বলবো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পড়াশোনার স্মার্টনেস হচ্ছে এটা আগে জানতে হবে বিলিভ কোন পার্সিপিস। কারণ পরীক্ষায় তো এটাও আসতে পারে প্রিয় ভাই বোন আমার, বিলিভ কোন পার্সিপিস স্পিচ, এই জন্য বিলিভটা আগে জানতে হবে। তাহলে বিলিভটা হচ্ছে বেসিক্যালি এটার অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমি অর্থ বললে আপনারা নিজেরাই পারবেন, বিশ্বাস করা। বিলিভ অর্থ কি ভাইয়া? বিশ্বাস করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। বিশ্বাস করা, চুরি করা, প্রতারণা করা, ঘৃণা করা, হ্যাঁ, অথবা ঘৃণা করা, তো কোনো কিছু করা মানেই ভার। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে ভার, এটা কি চাইছে? নাউন চাইছে। কি চাইছে? তাহলে বিলিভের নাউন, বিলিভ এটা তো ভার, তার মানে এটা হবে না। বিলিভেবল এমন বিশ্বাসযোগ্য, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে কিন্তু নাউন হইতে পারে না। বিলিভেন্স, এই বিলিভের নাউন মানে বিলিভেন্স বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কারণ এটাও কাটা। তার মানে বিলিভের নাউন হবে বিলিভ। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। বিলিভ মানে হচ্ছে কি ভাইয়া? বিশ্বাস। বিলিভ মানে কি ভাইয়া? বিশ্বাস। বিলিভ মানে কি ভাইয়া? বিশ্বাস। বিলিভ মানে কি ভাইয়া? বিশ্বাস। দূর, বিশ্বাস বানানো নিতে হয়নি। তাহলে বিলিভ মানে কি হবে? বিশ্বাস। বিলিভ মানে কি হবে ভাইয়া? বিশ্বাস। ক্লিয়ার? ক্লিয়ার বলেন, ক্লিয়ার? 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 গুড। এই তো গুড। তাহলে একটা অপশনে চারটা অপশন থাকে, আমরা চারটা অপশন ব্যাখ্যা করে বলবো। তাহলে এই চারটা প্রশ্ন দিয়ে নতুন নতুন প্রশ্ন দিতে পারে, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে চারটা দিয়ে দেখবেন চারটা নতুন প্রশ্ন বানায় আপনাকে আটকে দিবে। এই জন্য আমরা প্রত্যেকটা অপশন সব ব্যাখ্যা করে বলবো ইনশাআল্লাহ। তাহলে পড়তেছি, দেখতে একটা প্রশ্ন, দেখতে 16 নম্বর প্রশ্ন বা একটা প্রশ্ন, অথচ এই যে হ্যাঁ অপশন সহ আমরা কয়টা শিখবো? 5টা শিখবো ইনশাআল্লাহ মিনিমাম। হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন? এখন প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড নাউন মানেটা কি? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে ভাইয়া জোড়া, অর্থাৎ দুইটা ওয়ার্ড মিলে যদি একটা নাউনের কাজ করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। তার মানে দুইটা নাউন মিলে নাউন হইতে পারে, একটা নাউন একটা ভার্ব মিলে একটা নাউন হইতে পারে, একটা জিরান্ড একটা নাউন মিলে একটা নাউন হইতে পারে। যেমন ধরেন কথা আমরা যদি বলি কথা ফুট, এই ফুট মানে হচ্ছে ভাইয়া পা, এই ফুট একটা নাউন। এবং আমি যদি বলি কথা বল, এই বল একটা নাউন। তো দুইটা নাউন মিলে কিন্তু এখন একটা নাউন হইছে। ফুটবল মানে মানে কিন্তু পা বল না, ফুটবল মানে একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়েছে ফুটবল। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে এমন আরো আছে কথা হেয়ার কাট, এই যে হেয়ার, হেয়ার হচ্ছে ভাইয়া নাউন, আর কাট, এই কাট হচ্ছে ভাইয়া ভার্ব। তাহলে নাউন প্লাস ভার্ব মিলে কিন্তু একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়েছে হেয়ার কাট। ঠিক আছে না? মানে হেয়ার কাট মানে হচ্ছে একটা স্টাইল আর কি। তারপর আরো আছে যেমন ধরেন কথা মানে এরকম দুইটা ওয়ার্ড মিলে যদি একটা ভার্বের কাজ করে সেটাই বলা হয় আর কি। ডাইনিং টেবিল, হ্যাঁ, এরকম টি টেবিল, এরকম আর কি। তো যাই হোক, এখানে এক্সামিনেশন মানে একটা ওয়ার্ড, পরীক্ষা এখানে দুইটা ওয়ার্ড নাই, কাটা। ফ্রাইডে মানে শুক্রবার, এখানেও একটা ওয়ার্ড বা একটা অর্থ, এটাও কাটা। ইনফরমেশন মানে হচ্ছে একটা ওয়ার্ড বা একটা অর্থ, এটাও কাটা। এইখানে দেখেন হেড মানে মাথা, গুড, এই তো স্মার্ট ছেলে। মাস্টার মানে কি ভাইয়া? শিক্ষক। তাহলে হেডমাস্টার মানে কি মাথা শিক্ষক? ওই মাথা শিক্ষক, পা শিক্ষক, হাত শিক্ষক, নাক শিক্ষক, এমন না। তাহলে হেডমাস্টার মানে ভাইয়া প্রধান শিক্ষক। হেডমাস্টার মানে কি ভাইয়া? প্রধান। তার মানে এখানে দুইটা ওয়ার্ড, হেড একটা ওয়ার্ড, মাস্টার। এই জন্য আনসার হবে ক। আনসার হবে কি ভাইয়া? ক। ক্লিয়ার? ক্লিয়ার? সামনে যারা নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, বিসিএস দিবেন, 10 সেমিস্টার পরীক্ষা দিবেন, বিসিএস মানে ভার্সিটি মেডিকেল নার্সিং দিবেন, প্রত্যেকের জন্য এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জন্য এই ক্লাস গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন? এই আবার আইছে রে, প্রোগ্রাম পড়ালেন কম্পাউন্ড নাউন। আচ্ছা আবার আইছে, আইছে, সমস্যা নেই। ওই কম্পাউন্ড নাউন মানে হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে একটা নাউনের জন্ম হইলে। কম্প্রিহেনশন, এটা তো একটাই ওয়ার্ড, তার মানে এটা কাটা। হলিডে, ছুটির দিন, এটাও কাটা, একটা ওয়ার্ড। এন্টারটেইনমেন্ট, বিনোদন, এটাও একটা ওয়ার্ড, এটাও কাটা। হেয়ার মানে চুল, ব্রাশ মানে ব্রাশ। তাহলে হেয়ার ব্রাশ মানে হচ্ছে মানে চুল আচরণের যে ব্রাশ। কারণ এখানে দুইটা ওয়ার্ড মিলে কয়টা ওয়ার্ডের জন্য নাউনের জন্ম হয়েছে? একটা। হেয়ার ব্রাশ মানে বললে কি আমরা দুইটা জিনিস বুঝি না? একটা। হেয়ার ব্রাশ মানে একটা জিনিস, তাই না বলেন? তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে? ডি। আনসার কি হবে ভাইয়া? ডি। আনসার কি হবে ভাইয়া? ডি। আনসার কি হবে? ডি। ক্লিয়ার? এই তো সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই? হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই? What is the adjective of purify? What is the adjective of purify? Clear? এই দেখেন পিউরিফাই, খুবই মজার একটা ওয়ার্ড। পিউরিফাই এর কি চাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ চাইছে। আমার কোনো আপত্তি নাই প্রিয় ভাই বোন আমার, আমি অবশ্যই বলবো এটা অ্যাডজেক্টিভ কি, কিন্তু তার আগে জানতে হবে পিউরিফাই শব্দটা কোন পার্সিপিস স্পিচ। কারণ পরীক্ষায় এটা প্রচুর আসে। পরীক্ষাটা কি আসে? পরীক্ষা আসে, প্রচুর আসে। যে কোনো সময় দেখে, যে কোনো একটা পরীক্ষা চলে আসলো, which parts of is পিউরিফাই, মানে পিউরিফাই কোন পার্সিপিস স্পিচ, তখন কিন্তু আমরা আটকায় যাবো। তো যাই হোক, পিউরিফাই মানে হচ্ছে ভাইয়া বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। পিউরিফাই মানে হচ্ছে কি ভাইয়া? বিশুদ্ধ করা। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, আর কোনো কিছু করা মানে এই ভার।
কোনো কিছু করা মানে কি ভাইয়া? ভার্ব। তাহলে চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, বিশুদ্ধ করা, করা মানেই ভার্ব। তার মানে আনসার হবে, মানে এটা ভার্ব। এখন এটা কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে অ্যাডজেক্টিভ পিউরিটি, পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, তার মানে এটা হচ্ছে নাউন। পিউরফুল বলতে যদিও কোনো কিছু নাই, তবে থাকলে সেটা অ্যাডজেক্টিভ হইতো, ঠিক আছে? থাকলে সেটা অ্যাডজেক্টিভ হইতো। তার মানে এটাও কাটা, এটাও কাটা, কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। ওরে দেন নাই, তাহলে এটা ওইটা হয় না, এটা হয় না, ঠিক আছে ইনশাআল্লাহ। পিউরিফাইং শব্দটা দুইটা হইতে পারে, এটা জিরান্ড হইতে পারে, এটা পার্টিসিপলও হইতে পারে। কেন? ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে জিরান্ড হইতে পারে, পার্টিসিপলও হইতে পারে। বাক্য না থাকে এটা বলা মুশকিল। তাহলে এটা দুইটাই হইতে পারে, জিরান্ড পার্টিসিপলও। কিন্তু আমাদের তো জিরান্ড পার্টিসিপল চাই না, চাইছে অ্যাডজেক্টিভ, চাইছে অ্যাডজেক্টিভ। তাহলে পিউর, ইয়েস, পিউর মানে হচ্ছে ভাইয়া, যেমন নাসির স্যার পিউর, পিউর মানে হচ্ছে বিশুদ্ধ, পিউর মানে হচ্ছে বিশুদ্ধ। আর বিশুদ্ধ হওয়া এটা একটা গুণ। এই যে আজকে শুনলেন নাসির স্যার বিশুদ্ধ, আপনারা কিন্তু সবাই ফিদা হয়ে গেছেন যে নাসির স্যার বিশুদ্ধ। তো যাই হোক, এই যে পিউর, পিউর হচ্ছে ভাই একটা গুণ, আর দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ। তার মানে আনসার হবে গ। আনসার কি হবে ভাইয়া? গ। আনসার কি হবে ভাইয়া? গ। আনসার কি হবে ভাইয়া? ক। ক্লিয়ার? বাংলা হবে, বাংলা হবে। ও জোস, বের করেন, নিয়ে আসেন। ওকে ফাইন। তারপরে খেয়াল করে দেখেন ভাই, আনসার হবে কি ভাইয়া? পিউর, 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 পিউর। বাংলা হবে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, গুড গুড গুড। হ্যাঁ, এরপর বাংলা, বাংলা নিয়ে হাজির হবেন। হ্যাঁ, আমাদের গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন বলির সমাহার নিয়ে হাজির হবেন আমাদের নাসির স্যার। নাসির স্যার কিন্তু রেডি হচ্ছেন। এই আমার সুযোগ দেন না, কি লেগে খালি আপনি একাই পড়ান। হ্যাঁ, একাই পড়ান স্যার, আমার শেষ। হ্যাঁ, আপনি চলে আসেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপরে খেয়াল করে দেখেন ভাই, ভার্ব অফ শো। এই যে ভাই, এ সুবহানাল্লাহ, একটু আগে না পড়াইলাম, একটু আগে না পড়াইলাম কি হবে না আমার? এই যে পাওয়ার, পাওয়ারের ভার্ব কি হবে? এম্পাওয়ার, এম্পাওয়ার। তার সাথে আমি একটা ওয়ার্ড লিখেছিলাম শোর, তাহলে শোরের ভার্ব কি হবে? এনশোর। একটু আগে পড়েছিলাম। আল্লাহ পাকের কি কুদরত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কমন পড়ে গেছে। আমি তো চাই নাই সে চলে আসুক, চলে আসছে, আমি কি করবো? তাহলে শোরের ভার্ব হবে এনশোর, শোরের ভার্ব হবে এনশোর। শোরের ভার্ব কি হবে? এনশোর। এখানে কিছু ওয়ার্ড আমি একটু বলে রাখি, কাজে লাগবে আপনাদের হয়তো। এই যে পিউরিফাই, 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 তাহলে কোনো ওয়ার্ডের শেষে ফাই থাকলে সাধারণত ভার্ব হয়, সাধারণত সেটা কি হয়? ভার্ব হয়, সাধারণত সেটা ভার্ব হয়, সাধারণত কি হয়? ভার্ব হয়। যেমন পিউরিফাই, তারপরে ক্লিয়ারিফাই, এই যে ক্লিয়ারিফাই, ক্লিয়ারিফাই, ক্লিয়ারিফাই। তারপরে হচ্ছে আপনার স্যাটিসফাই, 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 এই যে স্যাটিসফাই, দূর, আচ্ছা স্যাটিসফাই। তাহলে ক্লিয়ারিফাই, পিউরিফাই, স্যাটিসফাই, আর ওয়ার্ড আছে মডিফাই, মডিফাই, মডিফাই। তাহলে মডিফাই মানে পরিবর্তন করা, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, ক্লিয়ারিফাই মানে পরিষ্কার করা, পিউরিফাই মানে বিশুদ্ধ করা। এরকম কোন ওয়ার্ড এসে সাধারণত এফ হয় থাকলে সাধারণত ভার্ব হয়, সাধারণত কি হয়? ভার্ব হয়। এবং এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, এই ফাইভ দিয়ে প্রচুর আসে, ফাইভ দিয়ে প্রচুর আসে। তাহলে পিউরিফাই, স্যাটিসফাই, ক্লিয়ারিফাই, মডিফাই, এরকম কোন ওয়ার্ড এসে যদি এফ হয় থাকে সাধারণত সেটা ভার্ব হয়, এটা চিনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এফ হয় থাকলে সাধারণত কি হবে? ভার্ব হয়। সাধারণত কি হয়? ভার্ব হয়। সাধারণত কি হবে? ভার্ব হয়। স্যার রেগুলার আমাদের ক্লাস নেবেন স্যার প্লিজ। রেগুলার মানে কি? রেগুলার প্রতিদিন ক্লাস নেব ইনশাআল্লাহ, যতদিন না পর্যন্ত ইনশাআল্লাহ নিবন্ধন পরীক্ষা হচ্ছে, বা প্রাইমারি বা বিসিএস, রেগুলার প্রাইমারির উপর, নিবন্ধনের উপর, বিসিএস এর উপর, মানে একেবারে সবাই যেন সমান তালে ক্লাস পান সেই ব্যবস্থা করবো। কেউ ঠকবেন না ইনশাআল্লাহ, মানে সবার মনোবাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে রাখি, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আপনি যেই পরীক্ষা দিচ্ছেন টার্গেট করতেছেন যে আমি নিবন্ধন দিব বা প্রাইমারি বা বিসিএস, বিগত বছরের প্রশ্নগুলো যদি একবার ব্যাখ্যা সহ ভালো মতো পড়তে পারেন, যে কোনো পরীক্ষা গেলে আপনি ফিট ইনশাআল্লাহ, যে কোনো পরীক্ষা টিকবেন ইনশাআল্লাহ, যে কোনো পরীক্ষা ইনশাআল্লাহ টিকবেন। পরের প্রশ্নটা, হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে এটা হবে কি ভাইয়া? শিওরের ভার্ব হবে এনশোর। শিওরের ভার্ব কি হবে? এনশোর। শিওরের ভার্ব হবে কি ভাইয়া? এনশোর। নাসির স্যারকে দেখতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন, সমস্যা নাই। এই নাসির স্যার ঠান্ডা লাগছে আমার, না এসে ঠান্ডা লাগছে। এই ক্লাস কি চলবে আর ভালো লাগে? স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, গুড। সায়েন্সের ক্লাস অনেক ভালো লাগে। আচ্ছা, নামাজের পরে আমরা এখন নামাজের বিরতি দিব, নামাজের বিরতির পরে আবার শুরু হবে। আপনারা কি বলেন? ঠিক আছে, আমরা এখন নামাজের বিরতি দিব, নামাজের বিরতির পরে আমরা আবার শুরু করব। আচ্ছা 8:45 যেহেতু নামাজ, আমরা এখন নামাজের বিরতি দিয়ে দেই ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজের বিরতি, হ্যাঁ ওদের ব্যাপার আছে। নামাজ পড়ে ইনশাআল্লাহ আবার ক্লাস হবে ইনশাআল্লাহ, টানা ক্লাস চলবে। সমস্যা নাই, ক্লাস চলবে। স্যার আবার আসবেন, আমিও আসবো আজকে। নামাজের পরে আবার আমরা জাস্ট 9টায় আমরা আবার সবাই উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। রাত 9টায় আবার শুরু হবে ক্লাস, তাই তো? ইনশাআল্লাহ 9:15 আর আমাদের করতে আগামীকাল যারা নতুন ব্যাচের অনেক চিন্তা করছে, নতুন নতুন ব্যাচ চাচ্ছিলেন, আগামীকাল থেকে আবার সমস্ত ব্যাচের নতুন ক্লাস শুরু হচ্ছে। আগামীকাল থেকে রাত 9টায় আমাদের নতুন ব্যাচ, সন্ধ্যা 7টায়, বিকেল 5টায়, বিকেল 3টায়, সকাল 9টায় আমাদের যে ব্যাচগুলো আছে। যারা ভর্তির জন্য নক করেছিলেন তাদের জন্য আসলে এই যে নাম্বার দুইটা আছে, এই নাম্বার দুইটা আরো তো যে আমাদের নিবন্ধনের একদম নতুন ব্যাচ স্যার, একদম হ্যাঁ নিবন্ধনের নতুন ব্যাচ রাত 9টায়। অনেকেই আপনারা বলছিলেন ব্যাচের কথা, সেই রাত 9টার ব্যাচটা কিন্তু আমার আবার কি করব, আমরা আবার রান করব আগামীকাল থেকে। সুতরাং যারা রাত 9টার ব্যাচে যারা
রাত 9টার ব্যাচে যারা ভর্তি হবেন তারা এই নম্বর এইটা যদি বন্ধ পান বিজি পান তাহলে আরেকটা নম্বর আমি দিয়ে দিচ্ছি এখানে 01901519501 একটা নাম্বার আছে, আপনারা এই নাম্বারটায় কল দিতে পারবেন। ওকে, ক্লাসগুলো কেমন লাগে, জব বিটিসি ক্লাসগুলো কেমন লাগে? স্যার আমি এডমিশন হতে চাই 9টার ব্যাচে, দিশার আলো নাজমুল। আচ্ছা, যদি এডমিশন হতে এই নম্বরগুলোতে টাকা পাঠিয়ে দিবেন। আর আবার আমরা বলে দিচ্ছি যদি আপনি যদি বিসিএস কোর্সের জন্য ভর্তি হতে চান তাহলে আমাদের এখন অফার চলতেছে 3000 টাকা। আর যারা 10 থেকে 20তম গ্রেড 19তম নিবন্ধন বা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য কিন্তু 1600 টাকা, সেখান 1600 টাকা। আর যদি আপনার আর্থিক সমস্যা থাকে, বেশি দুর্বল, তাহলে 1500 টাকা। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে ভর্তির সংক্রান্ত বলতে পারেন। স্যার স্বাস্থ্য প্রিলি ক্লাস করে আগামীকাল থেকে 47তম বিসিএস প্রিলির ক্লাসও কিন্তু আগামীকাল থেকে। আর 47তম প্রিলির অনলাইন কোর্সের আমাদের একদম কম, মাত্র 3000 টাকা, একদম কম, কিন্তু অনলাইন কোর্স ফি একদম কম। আলহামদুলিল্লাহ, অনেক মজা। আমিরুল ইসলাম, ভেরি গুড ভেরি গুড। স্যার রাত 9টায় ক্লাস করার জন্য ভর্তি হয়েছিলাম, কিন্তু আচ্ছা সমস্যা নেই, আপনাকে আবার রাত 9টায় নিয়ে যাওয়া হবে, টেনশন নিয়ে না। আপনাদের অনেক অনুরোধ করছিলেন স্যার নিবন্ধনের পেইড ক্লাস কবে? আগামীকাল থেকে, আগামীকাল থেকে ক্লাসগুলো কিনতে হবে। স্যার আমি তো পেইড ব্যাচে ভর্তি হয়েছি 2 দিন আগে, তাহলে আমার ক্লাস কাল কয়টা থেকে শুরু হবে? আপনি কোন ব্যাচে ভর্তি তা তো আমি জানি না। আচ্ছা, অনেক ভালো। সবাইকে আজকে রাতের ভিতরে আপনাকে যে ব্যাচে যারা যুক্ত হয়েছেন আগামীকাল থেকে আপনাকে আজকে রাতের ভিতরে সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবে, যেখানে আপনি জানতে পারবেন যে আগামীকাল আপনার ব্যাচের ক্লাসটা কখন এবং কোন টপিকে ক্লাস হবে, কোন স্যার ক্লাস দেবে আগামীকাল, এগুলো সবই কিন্তু বিস্তারিত বলে দিবে। স্যার নিয়োগপত্র কি শেষ আপনাদের? হ্যাঁ, আমাদের নিয়োগ দেওয়া শেষ। সোনিয়া তানিয়া, কেন তুমি কি আজকে ভাইবা হয়ে গেল তো নিয়োগের? স্যার আমি ভর্তি হয়েছি, ভেরি গুড ভেরি গুড। থেকে স্যার বই পাইনি, বই পাইয়া যাওয়া সমস্যা নাই। আর নিবন্ধনের আগামীকাল আমাদের 10 থেকে 20তম গ্রেডে আবার নতুন হাইলাইটস আসবে আগামীকাল। আগামীকাল ইনশাল্লাহ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। আর তার পরের দিন নিবন্ধনের হাইলাইটসগুলো সবাইকে পাঠিয়ে দেবেন, ধারাবাহিকভাবে আমরা সব হাইলাইটসগুলোই পাঠাবো। আর বিসিএস এর হাইলাইটস এই মাসে আমরা বলেছি 20 তারিখের ভিতরে আপনারা কম্পিউটারটা পাবেন, বাংলা, কম্পিউটার, ম্যাথ, এই 3টা আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। 3টা আপনাদের পাঠিয়ে দেবে, আর বাকি 3টা আবার পরের সপ্তাহে আপনাদের দিয়ে দেওয়া হবে। স্যার আমি এগারোতে 20তম গ্রেডের ক্লাসে ভর্তি হয়েছিলাম 2 দিন আগে, কোনো সমস্যা নাই। 10 থেকে 20তম গ্রেডে বিকেল 3টায় কোনো ব্যাচ আছে? 3টায় ব্যাচ আমাদের অফিসে যোগাযোগ করবেন, আপনি আছে। নিবন্ধন ক্লাস কবে থেকে? আগামীকাল থেকে সব। স্যার আমরা অন্য গ্রুপে আছি, আমরা কত দিব? যারা অন্য কোনো গ্রুপে আছেন তারা দিবেন 1000 টাকা, অনলি 1000 টাকা। আর বিসিএস এ দিবেন 2500 টাকা। মনে থাকে জানো স্যার, ব্যাংক ব্যাচ আছে না, আমাদের ব্যাংকের কোর্স এখন আমরা রান করিনি, মাল মশলা রেডি করি তারপর ব্যাংকের কোর্স রান করবো, ঠিক আছে? আগে মশলা রেডি করতে হয়, কোর্স রান করলেই হয় না। কোর্সে পড়ানোর মতো কিছু ম্যাটেরিয়ালস দরকার হয়, বুঝছেন? ওটা লাগবে আর কি। 47তম বিসিএস এ অ্যাড করবেন প্লিজ। হ্যাঁ করে দেবো স্যার। আমি 10 থেকে 20তম গ্রেডের ব্যাচে ভর্তি হয়েছি, সেটার ক্লাস কবে থেকে? আপনি কোনটায় ভর্তি হয়েছে সেটা আমি নিজেও জানি। আমার 10 থেকে 20তম গ্রেডের ব্যাচ আছে নিম্নে 20টা, আমাদের নিবন্ধনের ব্যাচ আছে নিম্নে 20টা। তো আপনি কোন ব্যাচে ভর্তি হয়েছেন আমরা তো জানি না। দেখি স্যার প্লিজ, কিসের প্লিজ? আমি তো জানি না কি প্লিজ প্লিজ করতে। স্যার নিবন্ধন কোর্স করলে 10 থেকে 20তম গ্রেড করা হবে। একটা জিনিস মাথায় রাখবেন, 10 থেকে 20তম গ্রেডে যারা ভর্তি হয়েছেন তাদের নিবন্ধন করা লাগবে না, কিন্তু যারা নিবন্ধনে ভর্তি হয়েছেন তাদের 10 থেকে 20তম গ্রেড করা লাগবে। কথা ক্লিয়ার? যদি আপনি 10 থেকে 20তম গ্রেড কোর্সে ভর্তি হন তাহলে আপনার কিন্তু নিবন্ধনটা লাগতেছে না, কিন্তু নিবন্ধন কোর্সে ভর্তি থাকলে 10 থেকে 20তম গ্রেড লাগবে। এবার ক্লিয়ার বুঝে নেন। স্যার প্রাইমারি কোর্সে অ্যাড আছে স্যার, স্যার নোয়াখালী সিভিল সার্জন, নোয়াখালী সিভিল সার্জনের জন্য 10 থেকে 20তম গ্রেড। সিভিল সার্জন কার্যালয় শুধু নোয়াখালী না, বরিশালও, শুধু নোয়াখালী কেন, বরিশালেরাও যদি সিভিল সার্জন কার্যালয় অ্যাপ্লাই করে থাকেন, এটিও তো যদি অ্যাপ্লাই করে থাকেন, তাদের সবার জন্য 10 থেকে 20তম গ্রেড। আপনি যদি কোনো কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লাই করে থাকেন, অফিস সহায়ক পদে, সব 10 থেকে 20তম গ্রেড। বাংলাদেশের সবচেয়ে রাজকীয়, লোভনীয়, আকর্ষণীয় চাকরি হলো 10 থেকে 20তম গ্রেড। এই চাকরি করলে কোটি কোটি টাকা আপনি কানাডাতে বাড়ি করতে পারবেন, ঢাকা শহরে বাড়ি করতে পারবেন, ফ্ল্যাট করতে পারবেন, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, বিশ্বের সব দেশে আপনার বাড়ি থাকবে যদি আপনি 10 থেকে 20তম গ্রেডে কোনো চাকরি করতে পারেন। স্যার আমি নিবন্ধন এডুকেশন ভেরিফিকেশন ওয়েট। স্যার আমি 5টা ব্যাচে অ্যাড হয়েছি, কত টাকা দিব? অ্যাড আছি, কত টাকা দিব? 5টা ব্যাচ যদি অ্যাড থাকেন আপনি এই নাম্বারে কল দেন, কল দিলে হবে, এই নম্বরগুলোতে কল দেন, কল দিলে আপনার হয়ে যাবে। স্যার আর কি? স্যার আমার কাছে থেকে 1000 টাকা নিয়ে যায়, আমি বাকি বড় অসহায়। তুমি বড় অসহায়। যারা অসহায় থাকবেন তারা আমাদের নম্বরে কল দিবেন, এই নম্বরগুলো কল দিয়ে বলবেন স্যার আমি নিঃস্ব, আমি অসহায়, ঠিক আছে, আমার কেউ নেই, বলে দিবা। স্যার আমি স্বাস্থ্য প্রিলিতে ভর্তি হয়েছি কিন্তু ... হ্যাঁ স্যার প্রাইমারি হাইলাইটস কবে পাবো? প্রাইমারি হাইলাইটস আগামীকাল আসবে, 2 দিন এখনো সময় লাগবে, প্যাকেজিং করতে সময় লাগবে।
আবেদ আলী হয়ে যাবে, হ্যাঁ আবেদ আলী হয়ে যাবে। 10 থেকে 20 মিনিট চাকরি মানে আবেদ আলী, 10 থেকে 20 মিনিট চাকরি মানে আবেদ আলী, নিশ্চিত আবেদ আলীর বংশধর হয়ে যাবেন আপনারা। তা 10 থেকে গ্রেড বলতে কি, 10 থেকে 20তম গ্রেড বলতে বোঝায় এটিও বা পিএসসির অধীনে যত নন কাডার চাকরি আছে এগুলো সব, অফিস সহায়ক পদে বিভিন্ন মন্ত্র অধিদপ্তর যত চাকরি, রেলওয়ে খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে যত চাকরি আছে এগুলোকে সবই বলে 10 থেকে 20তম গ্রেড। এর ভিতরে মূলত প্রাইমারিটাও পড়ে, এর ভিতরে নিবন্ধনও পড়ে, কিন্তু প্রাইমারিটা আলাদা আর নিবন্ধন কোর্সটা একটু আলাদা। ওকে স্যার, নিবন্ধন হাইলাইটস করবো, নিবন্ধন হাইলাইটস পরশু দিন বাবা। আর কোনো স্যার, আর কোনো, আমি নতুন ভর্তি স্যার, আমার কেউ নাই গো স্যার, যার কেউ নাই সমস্যা নাই, আমি আছি তার জন্য স্যার। আমি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, প্রাইমারিতে ভর্তি হতে পারবো, অবশ্যই পারবো। 10 থেকে 20তম গ্রেড যারা ভর্তি হবেন, যারা ভর্তি আছেন তারা যদি প্রাইমারিতে যেতে চান, অন্য কোর্সে যেতে গেলে 1000 টাকা দিলেই আপনি যেতে পারবেন, 1000 টাকা দিলেই যেতে পারবেন। স্যার ব্যাংকের ক্লাস চাই, ব্যাংকের ক্লাস নিব স্যার। প্রাইমারিতে কবে সার্কুলার হতে পারে? প্রাইমারি সার্কুলার হয়ে যাবে এই 1 থেকে 2 মাসের ভিতরে হয়ে যাবে স্যার। আজকের তথ্য অফিসারের ভাইবা দিয়েছি, কল পাই নাই। ট্রু লাভ, কল পান নাই? কল পাবেন। প্রথম ধাপে যারা আছে তারা পাইছে। রাতে কি 10 থেকে 20তম গ্রেডের ক্লাস আছে? অবশ্যই আছে, 10 থেকে 20তম ক্লাস সন্ধ্যা 7টায় এবং রাত 9টায়, সন্ধ্যা 7টা রাত 9টা, সন্ধ্যা 7টা রাত 9টায়। স্যার সবাই ঘুষ খায় আর আবেদ আলী নাম হয়, ঠিকই কইছেন স্যার। উস্তাদ নিবন্ধন হাইলাইটস করবো স্যার। 10 থেকে 20তম গ্রেড বলতে কি বোঝায়? বোঝানো হয়ে গেছে স্যার। আমি নতুন ভর্তি হয়েছি স্যার। নিবন্ধনের বই কবে পাবো স্যার? আপনাকে তামিল নায়কের মতো, তামিল নায়কের মতো লাগে, নায়িকা খুঁজে পাই না, আবার নায়ক বিউটি খাতুন স্যার। আমি গত বছর ভর্তি হয়েছি 10 থেকে 20তম গ্রেডে। আবার কি ভর্তি হতে হবে? অবশ্যই ভর্তি হতে হবে। আপডেট থাকতে হলে অবশ্যই ভর্তি হতে হবে। টাকা পয়সা থাকলে ভর্তি হয় কি খারাপ? এনশিওর স্যার, আমার আপনার পড়ানোর বোঝানো খুব ভালো লাগে স্যার, তাই রেগুলার ক্লাস তাই গুড। পুরাতন স্টুডেন্টের জন্য প্রাইমারি কোর্স কত? শোনেন, আমাদের যারা পুরাতন, যারা বয়স্ক হয়ে গেছেন, বিধবা হয়ে গেছেন, যাদের বউ নাই স্বামী নাই, ঠিক আছে, যারা একদম বয়স্ক আমাদের ব্যাচের, তারা আমাদের অন্য এই যে কোনো কোর্সে ভর্তি হবেন 1000 টাকা দিবেন। আর বিসিএস এ যাই যেতে চান 2500 টাকা দিবেন। যদি বিসিএস যেতে চান তারা দিবেন 2500। আর যারা অন্য প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এইসব কোর্সে যেতেন তারা দেবেন 1000 টাকা। ক্লিয়ার? যারা বয়স্ক ভাতা পান, মনে থাকে যেন, যারা বয়স্ক ভাতা পান তারা। স্যার 47তম বিসিএস এর অ্যাডমিশন হতে চাই, 47তম 3000 টাকা। এই নাম্বারে কল দেন, ঠিক আছে? এই নম্বর কথা এই নাম্বার কোথায় কল দেন, হ্যাঁ? অথবা এই 01755 এটাও বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বার, এটাও বিকাশ অথবা নগদ, ঠিক আছে? ঠিক আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। স্যার সিভিল সার্জনের হাইলাইটস কক্সবাজার পাওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে যাবে, কক্সবাজার শাখায় যোগাযোগ করেন, 10 থেকে 20তম গ্রেড পাবেন। আমাদের আছে স্যার ময়মনসিংহ থেকে একটা নায়িকা দিব আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, পাঠাই দাও, সেন্ড করো তাড়াতাড়ি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও নায়িকা। আর কোনো প্রশ্ন, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? বলেন। স্যার পূর্বে ভর্তি কিলো কি বিধবা? হওয়া যারা পুরাতন তারা হলো বিধবা, তারা বিধবা। স্যার আপনার কণ্ঠ অনেক সুন্দর, পড়ানো অনেক সুন্দর ভাবে পড়ানো। আরে না, আমার কিসের কণ্ঠ, মদনামার্ক একটা কণ্ঠ। স্যার 10 থেকে 20তম গ্রেডের হাইলাইটস এখনো পাইনি। কেন পাও না? তোমার দোষে পাও না স্যার। 19তম নিবন্ধন হাইলাইটস কবে পাবো? আচ্ছা এইসব প্রশ্ন তো বলেই দিছি উত্তরগুলা। আর প্রশ্ন দ্রুত। প্রাইমারি যারা ভর্তি আছেন তাদের হাইলাইটস পেতে এখনো 1 সপ্তাহ সময় লাগবে, নতুন আপডেট হাইলাইটস আসতেছে। নিবন্ধনধারীরা কালকে না পরশু দিন থেকে নিবন্ধনধারীরা পাবেন। আগামীকাল 10 থেকে 20তম গ্রেড হাইলাইটস আগামীকাল থেকে পাঠানো হবে সবাইকে। স্যার 47তম পিলির জন্য কি একটা ব্যাচ? হ্যাঁ 47তম পিলি নতুন ব্যাচ, 47তম বিসিএস পিলির নতুন ব্যাচ। আচ্ছা স্যার এটা থাকলে স্যার সাধু স্যার অফলাইন ক্লাস শুরু কবে? অফলাইনও আগামীকাল থেকে, আমাদের অফলাইন ক্লাসও আগামীকাল থেকে শুরু। আগামীকাল থেকে অফলাইনের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু আমাদের মিরপুর শাখায় আগামীকাল। আর আগামীকাল আমাদের মমিনুল স্যার ক্লাস দেবেন রংপুর শাখায়। আর আগামীকাল আমাদের বাংলা নাসির স্যার ক্লাস দেবে খুলনা শাখায়। আগামীকাল নাসির স্যার খুলনা শাখায় ক্লাস দেবে সকাল 9টায়, দৌলতপুর শাখায় ক্লাস দেবে 11টায়, আবার খুলনা শাখায় ক্লাস দেবে বিকেল 5টায়, আবার দৌলতপুর শাখায় ক্লাস দেবে আগামীকাল নাসির স্যার 3টায়। হ্যাঁ নাসির স্যার ক্লাস করতে পারবেন আগামীকাল খুলনা শাখায় সকালে। আর কোনো প্রশ্ন? আর এখানে আমাদের হেড অফিসে আগামীকাল মিরপুর 10 শাখায় ক্লাস করতে পারবেন সাইদুল স্যারের ক্লাস। হ্যাঁ একদম সকাল 9টা থেকে একদম রাত 11টা পর্যন্ত একটানা সাইদুল স্যারের ক্লাস করতে পারবেন আগামীকাল, অফলাইন অনলাইন উভয়ের মাধ্যমে। তারপর কি স্যার 11তম থেকে 20তম প্রাইমারি থাকলে কি হবে? স্যার নিবন্ধনে অ্যাডমিশন হয়েছি,
প্রাইমারি অ্যাডমিশন হওয়া লাগবে। প্রাইমারি সম্পূর্ণ আলাদা, বারবার বলছি প্রাইমারি কোর্সে ভর্তি হলে নিবন্ধন আলাদা। নিবন্ধনের কোর্স ছোট, প্রাইমারি সিলেবাসটা বড়। আর নিবন্ধনের হলো বাংলাদেশ সবচেয়ে খয়রাতি মার্কা চাকরি হলো নিবন্ধন, একদম কম পড়াশোনা করা লাগে। আর প্রাইমারি সবচেয়ে কঠিন পোস্টটা বিসিএস এর পরে যার স্থান সেটা হলো প্রাইমারি, মানে কারণ পোস্টটা ভাষায় আর বেশি নম্বর পেতে হয় চাকরি পেতে হলে, আর ছেলেদের তো মারাত্মক নাম্বার পেতে হয়। এই জন্য ওই কোর্সটা সম্পূর্ণ আলাদা। আপনি নিবন্ধনের কোর্সে ভর্তি হলে আপনার প্রাইমারিতে অবশ্যই কোর্সটা করতে হবে। ক্লিয়ার? স্যার কি স্যার বগুড়া কবে আসবেন? কেন পাপিয়া বগুড়া গেলে কি খাওয়াবা কও? বগুড়া গেলে কি দই খাওয়াবা আমারে? স্যার সিভিল সার্জন হাইলাইটস কখন পাবো? সিভিল সার্জন হাইলাইটস আগামীকাল পাঠানো হবে। আগামীকাল সবাই এটিওর হাইলাইটস বলেন, সিভিল সার্জন বলে 10 থেকে 20তম গ্রেডের সকল হাইলাইটস আগামীকাল সবাইকে কুরিয়ার যোগে পাঠানো হবে। ক্লিয়ার? স্যার আমি বিসিএস এডমিশন হতে চাই। ওকে, বিসিএস এডমিশন হতে চাইলে এই নম্বরে কল দাও, এই নম্বরে কল দিয়ে ভর্তি হয়ে যাও, এই নম্বরে কল দিয়ে ভর্তি হয়ে। স্যার প্রাইমারি ক্ষেত্রে ছেলেদের চাকরি পাওয়ার নিশ্চয়তা সম্পর্কে বলেন। প্রাইমারি ক্ষেত্রে ছেলেদের চাকরি পাওয়ার সম্ভাবনা 10%, 90%ই হাওয়া। যা বলবো সত্য কথা, বুঝছেন? অর্থাৎ আপনি যদি কোন স্কুলে যদি আপনি চাকরি পান প্রাইমারিতে, দেখবেন ওখানে 10 জন যদি টিচার থাকে ওই স্কুলে, দেখবেন 9 জন হলো লেডিস, 1 জন হলো পুরুষ। সেও কিছুদিন পর লেডিস হয়ে যায়। বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে দেখবেন 10 জন যদি ওই স্কুল থাকে, দেখবেন 10 জনের ভিতরে 8 থেকে 9 জন দেখবেন কি লেডিস, আর 1 জন দেখবেন জেন্টস। ও কিছুদিন পর লেডিস হয়ে যায়, হাফ লেডিস। অর্থাৎ শরীফ থেকে ও কিছুদিন পর শরীফ হয়ে যাবে। বুঝছেন? এলো প্রাইমারি চাকরি ছেলেদের। স্যার রাজশাহীতে ক্লাস কিভাবে পাবো? অনলাইনে ক্লাস করতে হবে। রাজশাহীর বাহিনী পাঠাও, কুরিয়ারে হাইলাইটস পাঠাতে হবে। ওকে পাঠাও, উবার যা আছে সব পাঠাই দেবো, হেলিকপ্টারে পাঠাই দেবো, সমস্যা নাই। স্যার দেখি স্যার রাজশাহীতে আপনাদের কি কোনো শাখা আছে? নো নো নো, আমাদের রাজশাহীতে কোনো শাখা নেই। স্যার ভর্তি শেষ কবে? ভর্তি আমাদের আজীবন চলবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন চলবে। একদমতে ভর্তি আছে। নতুন এডিশন হাইলাইটস দিতে হলে কত টাকা লাগবে? যারা মনে করেন পুরাতন বয়স্ক ভাতা পান সবাই বলে, তাদের যদি হাইলাইটস লাগে, যারা পুরাতন আমাদের কোর্সে ভর্তি, তাদের হাইলাইটস লাগলে 700 টাকা দিবেন। মনে থাকেন 700 700 টাকা দিবেন তারা। যারা পুরাতন আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন, তারা যদি হাইলাইটস লাগে যে স্যার আমাদের নতুনটা দেন, তাহলে 700 টাকা দিতে হবে। 700। স্যার কেমন আছেন? খুবই ভালো আছি। আর কোনো প্রশ্ন? বলেন বলেন প্লিজ। 19তম নিবন্ধন ক্লাস কয়টা? 19তম নিবন্ধন ক্লাস সকাল 9টায়, সন্ধ্যা 7টায়। সকাল 9টায় সেটা পরবৃত, মানে হলো কোকিল। ওই যে কোকিল আছে না, দুষ্টু কোকিল, ওটা হলো দুষ্টু কোকিল। স্যার নারায়ণগঞ্জ শাখা আছে আপনাদের? নো, আমাদের সামনে নেই। স্যার আমি নিবন্ধনে ভর্তি আছি, আমাকে 10 থেকে 20তম গেটে নেওয়া যাবে? হ্যাঁ যাবে। টিয়া দাও, টিয়া দিলেই নেওয়া যাবে। 1000 টাকা দিবে, তোমার নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। স্যার যশোর কি আপনাদের কোনো শাখা আছে? নো নো, আমাদের যশোর শাখা নেই। আর কোনো প্রশ্ন? আছে? আছে। স্যার মানুষের একটা শাখা দেওয়া যায় কি? দিয়ে দিব না, তাড়াতাড়ি বলো। আর কোনো প্রশ্ন? 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে প্রাইমারি ভর্তি হতে হবে। শোনেন, 10 থেকে 20তম গ্রেডে রিটেন প্রিলি উভয় ক্লাস হয়। আর প্রাইমারি টোটাল একটা আলাদা, ভাই প্রচুর পড়াশোনা করতে হয় প্রাইমারিতে। এটা আলাদা ফেলে রাখেন। বারবার বলি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে তারপর আপনার প্রাইমারি কোর্স করতে হবে, কিন্তু নিবন্ধন না করলেও চলবে। জয়পুরহাটে অফলাইন ক্লাস ব্যবস্থা করে দিব। 19তম নিবন্ধনের পরিবর্তিত নিয়ম নীতি সম্পর্কে বলেন। আর কোনো নিয়ম নাই, 19তম নিবন্ধনের কোনো নিয়ম নাই। ওলদের জন্য ফ্রি দেন। মিম খান, তোমারে ফ্রি দিব। আচ্ছা সমস্যা নাই বেবি, তুমি কালকে আমার বিরিয়ানি খাওয়াইও, খুলনা আসতেছি, তোমারে ফ্রি করে দেবো। তুমি আমার খালি কুত্তা বিরিয়ানি খাওয়াইও, খুলনার কুত্তা বিরিয়ানি খাওয়াইও, তাহলেই হবে। স্যার 47তম বিসিএস ক্লাস কয়টায়? 47তম বিসিএস ক্লাস 3টায় এবং রাত 9টায়। স্যার আমি প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাই, কিভাবে হব? প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাইলে কোনো সমস্যা নাই। আপনি 1600 টাকা এই নাম্বারে 075507219 এই নাম্বারে বিকাশ করে পাঠিয়ে দেন, আমরা ভর্তি কনফার্ম। স্যার সিট কবে পাবো? 19তম সিট বানানো হয় নাই, আব্দুল্লাহ বিন ওরা সিট না, এই সিট মানে হলো গাড়ির আসল, এই সিট না, হবে সিট। স্যার আপনার কথাগুলো এত মিষ্টি কেন? লেমন, আমার কথা মিষ্টি, তুমি তো ছেলে মানুষ, এগুলো কোনো মেয়ে করলে না কাজ হইতো। রাজশাহীতে শাখা স্যার বিধবা ভাতা আছে। যারা বিধবা গ্রুপে আছেন, তারা যদি কেউ পুরাতন ব্যাচে বিধবা গ্রুপে থাকেন, তাহলে তাদের জন্য তো বলেই দিলাম 1000 টাকা। বয়স্ক ভাতা যারা পান তাদের 1000 টাকা। স্যার নিবন্ধনে ভর্তি হয়েছি বাট হাইলাইটস পাই না। পাবা না বললাম না, পেয়ে যাবা। স্যার খাওয়াবো বিরিয়ানি। এই যে একজন বিরিয়ানি, রুকসানা আক্তার বলছে স্যার খাওয়াবে বিরিয়ানি। ওকে বেবি, তুমি বিরিয়ানি খাওয়াবা, আমি রাজি। হ্যাঁ, আমার যে বিরিয়ানি খাইবে, আমি খাওয়ার ব্যাপারে কারো না কই না। আমার যদি কেউ দাওয়াত দেয়, আমি জীবনে তারা না কই না ভাই। আমি দাওয়াত আমি খাইতে পারি, প্রচুর খাইতে পারি, খাওয়ানো কোনো মিস নেই ভাই। এটিও অনলাইন ক্লাস করতে চাই আমি। হ্যাঁ, এটিওর অনলাইন ক্লাস মাত্র 1600 টাকা দিতে হবে। এটিও অনলাইন কোর্সে আপনাকে 1600 টাকা দিতে হবে। এটিও অনলাইন ক্লাসে 1600 টাকা দিতে হবে।
স্যার প্রাইমারি কোর্সে এখন ক্লাস আর একটা গান শোনান, পড়ার মুড নাই। তোমার আবার এখন গান শোনার ইচ্ছে হলো কেন? এখন গান শোনার ইচ্ছে হলো কেন? স্যার ভোলা আসেন স্যার, এই যে বিবি সালাম স্যার, আমি যদি ভোলা যাই তাহলে সে কি করবে? আমাকে বিরিয়ানি খাওয়াবে। তার মানে আমার 1 প্যাকেট বিরিয়ানি খেতে হলে আমার ভোলা যেতে হবে, তাই না? এই যে দেখেন আমার মোজাম্মেল হক বলছে চমৎকার একটা, স্যার আপনাকে বেলের শরবত খাওয়াবো। বাহ, চমৎকার একটা খাবার, আমার খুব ফেভারিট বেলের শরবত। এটা খাইলাম, এটা অনেক ভালো, অনেক পিওর একটা খাবার। স্যার গাইবান্ধা শাখা আছে? নো স্যার, ছেলের মধ্যে মেয়ে লুকিয়ে থাকে। হ্যাঁ, ছেলেদের মধ্যে মেয়ে লুকিয়ে থাকে। গুড স্যার, আমি 2টা গ্রুপে আছি, আমি কত টাকা দিব? তুমি যদি 2টা গ্রুপে থাকে কোনো সমস্যা নেই, আর একটা গ্রুপে যেতে হলে তোমাকে অবশ্যই 1000 অর্থাৎ 1000 টাকা তোমাকে পে করতে হবে। স্যার নারীদের কি কোটা থাকবে না সামনে প্রাইভেট? অবশ্যই নারীদের কোটা থাকবে না কেন? নারীরাই তো সব, তাদের ছাড়া আমরা চলতে পারি। পুরুষ মানে ডিপেন্ডেন্ট অন নারী। নারী ছাড়া না পারি ঘুমাইতে, না পারি চলতে, না পারি খাইতে। সুতরাং নারী কোটা কখনোই উঠবে না। স্যার প্রাইমারি সার্কুলার কবে হতে পারে? অবশ্যই প্রাইমারি সার্কুলার 1-2 মাসের মধ্যে চলে আসবে, কোনো সমস্যা নাই। স্যার যশোরে আসেন, সুমনা খানম আমাকে যশোর যেতে বলেছে। যশোর চমৎকার জায়গা, মাঝে মাঝে যাই আমি যশোরে। আচ্ছা এবার গেলে তোমাকে আমি কল দেবো না? দেখি আর কি আছেন। আছে স্যার কুষ্টি আসেন, ইনশাল্লাহ কুষ্টিয়া যাবো, এই মাসে যাবো, কুষ্টিয়া যাবো, গেলে তখন খাওয়াইও। স্যার 11 থেকে 20তম গ্রেডে ভর্তি, প্রাইমারি কোর্সে ভর্তিতে কত টাকা নেবেন? 10 থেকে 20তম গ্রেডে যেহেতু তুমি ভর্তি আছো, আবার এটা প্রাইমারিতে আসতে তোমাকে 1000 টাকা পে করতে হবে। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। সিভিল সার্জনের রিটেন আগে, সিভিল সার্জন কার্যালয় আপনি ধরেই নেন, এটা রিটেন ক্লাস। সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হয় রিটেন, আপনাকে রিটেনের কি করতে হবে? সিভিল সার্জন কার্যালয় আপনাকে যে রিটেন, এই রিটেনের জন্য কি করতে হবে? সিভিল সার্জন পড়তে হবে। 10 থেকে 20তম গ্রেড যথেষ্ট, এনাফ, সব কম হবে। স্যার নারী ছাড়া তো আপনারা সবকিছুই চলতেছে। নারী ছাড়া তো আপনার সবকিছুই চলতেছে। নারী ছাড়া আমার সবকিছু চলতেছে। ভাই আমি যে ব্যস্ত থাকি, আমার সাথে যদি কোনো নারী আছে ও সুইসাইড করবে। বাস্তব কথা, আমি যে এখন যে পরিমাণ ব্যস্ত থাকি, সেই অফিসে ঢুকি সকাল 9টায়, আবার বের হই রাত 12টা 12:30টায়। ঠিক আছে, তা যে কি পরিমাণ পরিশ্রম করি আপনাদের জন্য, আমার নারী থেকে লাভ নাই কোনো। ঠিক আছে, ও পরকীয়া করবে আমার সাথে, নারী যে আমার যে বিয়ে করবে ও পরকীয়া করা লাগবে, কারণ আমার তো সুযোগই নেই। সেটা বউ কান্না করবে সারাদিন। স্যার মুলার জুস খান না? না আমি মুলার জুস খাই না। স্যার 19তম নিবন্ধন কি সাবজেক্টের উপর 25 মার্ক থাকবে? আরে না, ভুয়া কথা। এই প্রিলি পরীক্ষা একটা নিতে পারে না, সাবজেক্টের উপর আবার নিবে? প্রিলি তো নিতে পারতেছে না। প্রিলি পরীক্ষা নিতে এত হাজার হাজার স্টুডেন্ট, এবার রিটার্ন নিবে কেমনে? তা তো রেজাল্ট দিতে আর 1 বছর লাগবে। স্যার আমি আগে 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছিলাম, পার্টি স্যার কত টাকা দিলে ভর্তি হতে পারো? প্লিজ 1000 টাকা দিবা। আসমাউর রহমান 1000 টাকা দিবা, 1000 টাকা দিবা, 1000 টাকা দিবা, 1000 টাকা দিবা। দেখি আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? গাইবান্ধা থেকে অনলাইনে ক্লাসে ভর্তি হতে পারবো? অবশ্যই পারবেন। গাইবান্ধা থেকে আপনি শুধু এই নাম্বারে কল করেন, কল করলে আপনি ভর্তি হতে পারবেন। স্যার এইবার নিবন্ধন পরীক্ষা দিলাম, রিটেন কিন্তু টিকবো না কেন? কেন টিকবে না? যদি না টিকো আবার নিবন্ধনে 19তম নিবন্ধন কোর্সটা করো, আর পাশাপাশি দৈনিক 1 ঘন্টা রিটেন পড়াশোনা করো, নিজ সাবজেক্ট। স্যার বিয়ে ফরস, বিয়ে ফরস ঠিক আছে। সিলভিয়া খাতুন স্যার বিয়ে ফরস, সবই ফরস। স্যার আমি তো হাইলাইটসের জন্য 700 টাকা পাঠিয়েছি, তা তুমি পেয়ে যাবো। স্যার আমি 19তম নিবন্ধনের সার্কুলার কবে আসতে পারি? 19তম নিবন্ধন সার্কুলার যেহেতু রিটেন শেষ, খুব শীঘ্রই সার্কুলার চলে আসবে। সার্কুলার ওয়েট না করে আপনি 19তম নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে যান, একদম নির্দ্বিধা থাকেন, 100% পাস। আমরা কিন্তু সবসময় বলি নিবন্ধন কোর্সে যারা ভর্তি আছেন 100% পাস করবেন। শুধু আমাদের দেওয়া লেকচার শিটগুলো পড়তে হবে আর আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে, ইনশাল্লাহ 80% নম্বর আপনার কভার হয়ে যাবে। স্যার মুক্তিযোদ্ধা কোটা কি থাকবে? মুক্তিযোদ্ধা কোটা থাকবে, আজীবন থাকবে, আজীবন থাকবে। পৃথিবী যতদিন টিকে থাকবে মুক্তিযোদ্ধা কোটা থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। পৃথিবী যতদিন টিকে থাকবে এই কোটা থাকবে। ঠিক আছে, নাতির পথে আসবে পুতি, তো পুতি কোটা তো পাবেন অবশ্যই। এখন তো নাতি কোটা চলে, নাতির পর পুতিরা আসবে, পুতিরাও কোটা পাবে। এই পুতির পর হলো থাকবে যে মানে উত্তরাধিকার সূত্র কোঠা, তখন আসবে উত্তরাধিকার সূত্র কোঠা, তাও থাকবে বাংলাদেশে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তখন বলবে মুক্তিযোদ্ধার উত্তরাধিকার সূত্র, এই কোটা থাকবে, টেনশন নিও না। স্যার আগামীকাল রংপুরে দেখা হচ্ছে তাহলে? হ্যাঁ আগামীকাল রংপুরে দেখা হবে। কার সাথে? মমিনুল স্যারের সাথে। 700 টাকা পাঠিয়েছি, এখন কত টাকা পাঠাতে হবে? স্যার আমার বিয়ের মধ্যে আপনাকে দাওয়াত দিব। এই যে আগে বিয়ে করো, দাওয়াত তো পরের ব্যাপার। হ্যাঁ স্যার আগামীকাল রংপুরে দেখা হচ্ছে। সাজেশন কবে দিবেন? সাজেশন তো দিয়েই দিলাম, দিয়ে দিব, সবই পাবা। স্যার আমি তো নিবন্ধনের পেইড ব্যাচে ক্লাস 9টায় করতে পারবো না। আচ্ছা তো আমার যখন খুশি তখন করতে পারো, সমস্যা নেই, আমাদের ব্যাচ আছে, করতে পারবা। স্যার আমি ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের রিটেনের জন্য কোন বই পড়বো? শোনো, ইসলামের সংস্কৃতি বাজারে যে কোনো বই আছে, অনেক কোম্পানির বই আছে, যে কোনো একটা কোম্পানির বই পড়েন। হ্যাঁ শুধু শুধু একটা কোম্পানির বই পড়লে হবে না, 2-3টা কোম্পানির বই বাজারে আছে আমি জানি, আপনারা যে কোনো কোম্পানির বই 2টা নিয়ে পড়তে পারবেন। ওকে স্যার আমি তো নিবন্ধনের পেইড ব্যাচের আছে, দেখি আর কি। স্যার আমি ইসলামী ইতিহাস সংস্কৃতি,
স্যার আপনার বাসা কি পটুয়াখালী? হ্যাঁ, আমার বাসা পটুয়াখালী। স্যার ক্লাস রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবেন। অবশ্যই আমাদের ক্লাসগুলো কি থাকে, আমাদের ক্লাসগুলো কিন্তু সব সময় একদম কি থাকে, আমাদের ক্লাস কিন্তু রেকর্ড থাকে। যে কারণে আপনি যদি কোনো জব করেন, আপনি যদি কোনো চাকরি মানে অন্য যে কোনো কাজে যদি ব্যস্ত থাকেন, কোনো সমস্যা নেই, আপনি ক্লাসগুলোর রেকর্ড দেখতে পারবেন পরবর্তীতে, কোনো সমস্যা নেই। বিশেষ পিলি কোর্স ফি কত? বিশেষ পিলি কোর্স ফি তো বলেই দিলাম। বিশেষ পিলি কোর্স মাত্র 3000 টাকা অনলাইনে, মাত্র 3000 টাকা, মাত্র 3000, মাত্র 3000। আর কোনো প্রশ্ন? স্যার 21 তারিখ কি নিবন্ধনের এক্সাম আছে? 21 তারিখ কি নিবন্ধনের এক্সাম আছে? কোন 21 তারিখ আমি জানি না। তারপরে আর প্রশ্ন? আগে প্রশ্ন, স্যার আমি কেরিয়ার প্লাস বই নিতে চাই, কোন নম্বরে কল দিব? কেরিয়ার প্লাস বই নিতে চাইলে এই 01755072190 এই নম্বরে আপনি কত টাকা? 400 টাকা সেন্ড মানি করবেন। কেরিয়ার প্লাস বই নিতে চাইলে এই নম্বরে 400 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে না ঠিকানা দিয়ে দিবা, এই নাম্বারে টাকা পাঠাবা। এই নাম্বারে 01755072190 এই নাম্বারে বিকাশ অথবা নগদ। স্যার দেখি আমি অফলাইনে চলে আসবো পরীক্ষার আগে, তখন কত টাকা লাগবে? অফলাইনে চলে আসেন, কম টাকা রাখবো, সমস্যা নাই। অর্থাৎ এখানে যে টাকা দিয়ে ভর্তি হবেন তার ডাবল টাকা দিলেই হবে। হ্যাঁ, অফলাইনে যদি আসতে চান, অনলাইনে যে টাকা দিয়ে ভর্তি হবেন তার ডাবল টাকা দিবেন, তাহলে অফলাইনে ভর্তি হতে পারবেন। দেখি স্যার নিবন্ধন স্যার কবে হতে পারে বলে দিছি। রংপুর কোথায় শাখা? রংপুর কারমাইকেল কলেজের সামনে শাখা। আগামীকাল আমাদের সেখানে আমাদের মঙ্গল স্যার ক্লাস দেবেন ম্যাথের। আর রংপুর কারমাইকেল কলেজের সামনে দেখবেন বিশাল জব মেডিসিনের শাখা, বিশাল লাইব্রেরি। ঠিক আছে স্যার, নিবন্ধনের জন্য অনলাইন ক্লাসের ফি কত টাকা? নিবন্ধনের জন্য অনলাইন কোর্স ফি হলো আমাদের মাত্র 1600 টাকা, অনলি 1600 টাকা। কত টাকা? অনলি 1600 টাকা, কিন্তু অনলি 1600। স্যার গাজীপুর একটা শাখা দেন স্যার, সমাজকর্মীর কোনো সাজেশন আছে নি? হ্যাঁ, সমাজকর্মী 10 থেকে 20তম গেট, এটা পড়লেই সমাজকর্মী কমপ্লিট। সব 1600 টাকা, সব 1600 টাকা। স্যার এনবিআর অফিস সহায়কারী কোনো শীট সাজেশন? এনবিআর অফিস সহায়কারী সব 10 থেকে 20তম গ্রেড। এই 10 থেকে 20তম গ্রেড করে তাহলে, আর যদি শুধু একটা শীট কিনা পরীক্ষায় চান্স পাইতেছে তাহলে আবেদ আলীর সাথে যোগাযোগ করবেন। আর জব মেডিসিনে যদি ভর্তি হন তাহলে কি করতে হবে? আমাদের 4টা লেকচার শিট বই পড়তে হবে আর আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আর যদি মনে করেন যে না শর্টকাটে কোনো পাস করার ওয়ে আছে কিনা, তাহলে আবেদ আলীর সাথে যোগাযোগ করবেন। ক্লিয়ার? আবেদ আলীর সাথে যোগাযোগ করবেন তাহলে। ওকে স্যার, বিশেষ প্রিলি ও রিটেন একসাথে কত? স্যার শুধু আমাদের প্রিলিটা এখন চালু, রিটেন আমরা চালু করব পরে। শুধু এখন প্রিলি, রিটেন এখন কেউই আপনাকে করাবে না, প্রিলির পরে রিটেন কোর্স চালু হয়। স্যার বুঝতে নেই গ্রুপ আলাদাভাবে একটা গ্রুপ করলে খুব ভালো হবে। আচ্ছা স্যার, 10 থেকে 20তম গ্রেড কত রাখতে পারবেন? 10 থেকে 20তম গ্রেড 1600 টাকা। আর যারা আর্থিক সমস্যা, বউ নাই, ঠিক আছে, যাদের বউ নাই জামাই নাই তাদের জন্য 1500 টাকা। আর এছাড়া যারা ধর্নাঢ্য ব্যক্তি তাদের জন্য 1600 টাকা, তাদের জন্য 1600। ওকে, আর কোনো কম না, আর কোনো কম না। স্যার অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস এক, অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস এক। অফলাইনের টেস্ট একরকম, অনলাইনের টেস্ট একরকম। ক্লিয়ার? মনে করেন আপনি বিয়ে করলেন, ঠিক আছে, আপনি বিয়ে করলেন, জামাই কোথায়? জামাই হলো বিদেশে থাকে। অনলাইনে বিয়ে হয় না অনেকের, তো এটা হলো অনলাইন ক্লাস, মানে মোবাইলে কথা কইবেন, ঠিক আছে, জামাইরে দেখবেন ভিডিও কলে, বউরে জামাইরে দেখে, এগুলো এইটারে কয় অনলাইন ক্লাস, ঠিক আছে। আর অফলাইন ক্লাস মানে সরাসরি যে বিয়ে করে, বুঝছেন, এটারে বলে অফলাইন ক্লাস। কোনটা স্বাদ বেশি এটা বুঝেন? এটি অফলাইন ক্লাস করা যাবে, এটি অফলাইন ক্লাস করা যাবে। স্যার টাকা পাঠিয়েছি, পাঠিয়ে দেওয়ার পরে কি কোনো কোর্সের নাম দিতে হবে? অবশ্যই টাকা পাঠিয়ে দেওয়ার পরে কল দিবেন। স্যার আমি কেরিয়ার প্লাস বই নিতে চাই, কোন নম্বরে কল দিতে হবে? এই নাম্বারে কল দিবা, 01755072190 এই নাম্বারে, এটা 0, এই নাম্বারে কল দিবা, এই নাম্বারে কল দিয়ে এই নাম্বার 400 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবা। আর কোনো কোশ্চেন আছে? আছে। বিসিএস পিডিতে ভর্তি হলে সাথে বই ফ্রি? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের সকল কোর্সের সাথে বই ফ্রি। আমাদের কোনো বাজারে গাইড বই কিনতে হয় না, কিনতে হয় না। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ, এখন আমরা একটু বিরতি নিব, আপনাদের কাছ থেকে একটু বিরতি নিব, আবার ইনশাল্লাহ বিরতির পর নামাজের পরে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আমরা নামাজের পরে আবার আসতেছি, ঠিক আছে, আমরা নামাজের পরে আসতেছি ইনশাল্লাহ। যারা ভর্তি হবেন এই নম্বরগুলোতে কল দেবেন, হ্যাঁ, এই নম্বরগুলোতে কল দিয়ে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে আবার নামাজের পরে আবার চলে আসছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।